আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আজকে ক্লাসের শুরুতে আমি একটু কোশ্চেনগুলো নিয়ে কথা বলতে চাই, কারণ কোশ্চেন নিয়ে কথা বলাটা বেশি জরুরি। তোমাদের কোথায় ভুল হয়েছে এটা নিয়ে, আর ভুলগুলো কোথায় হয়। তোমরা কি আমার কথা সবাই শুনতে পাচ্ছ? আমার কথা কি ক্লিয়ার তোমাদের কাছে? কোশ্চেনটা দাও তো। আচ্ছা, অন্ধকার লাগছে কেন? আমিও আছি, আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। এর একটা কারণ হচ্ছে আমি অনেক দিন পর একাডেমিকে খুব বেশি সময় দিতে পারছি, এই জন্য ভালো লাগতেছে। অনেকদিন পর বেশি বেশি করে বায়োলজি পড়তে পারতেছি, এটাও খুব জরুরি। তো আজকে যে প্রশ্ন ছিল আমাদের 20টা, শুরুতে আমি একটা কথা বলে রাখি, যে জিনিসটা ছাড়া পার পাওয়া যাবে না সেটা হলো সেকেন্ড পার্টের ক্ষেত্রে আজমল স্যারের বইটা লাগবে, কারণ এখান থেকে যদি প্রশ্ন হয় তাহলে 96 to 98% প্রশ্ন হবে এখান থেকে। মানে মোটামুটি সবগুলো প্রশ্নের উত্তর তুমি এখান থেকেই পাবা, তাহলে আর চিন্তা করতে হবে না। কি ক্ষেত্রে এটা হচ্ছে তোমার এইচএসসি ফাইনালের ক্ষেত্রেও সেম, পাশাপাশি মেডিকেল অ্যাডমিশনের ক্ষেত্রেও, এবং যে বাকি যে অ্যাডমিশনগুলো আছে ঢাবি এবং জাবি, সব ক্ষেত্রেই তুমি 96 থেকে 98% পাবা। তাহলে আজমল স্যারের বইটা খুব ভালো করে পড়তে হবে, রাইট, সেকেন্ড পার্টের ক্ষেত্রে। আর যদি তুমি এক্সট্রা আর একটা বই পড়তে চাও, 100% প্রশ্ন পাইতে চাও, তাহলে আলিম স্যারের বইটা তোমাকে দেখতে হবে। আলিম স্যার যেমন এবার একটা প্রশ্ন এসেছিল এখান থেকে, তাহলে 2 to 4% আসবে আলিম স্যারের বই থেকে, 100% হয়ে গেল। তো তোমাদের মনে হচ্ছে ভাইয়া আমাদের আরও একটা বইয়ের নাম বলেন যে এটা থেকে পড়লে আমাদের আরও ভালো হবে। তো এই ক্ষেত্রে তোমরা আরেকটা বই পড়তে পারো, সেটা হচ্ছে মাজদা ম্যামের বই। কেউ যদি বলে যে এই বইগুলোর স্পেশালিটি কি, প্রথম কথা হচ্ছে আজমল স্যারের বইয়ের কোনো স্পেশালিটি নাই। এই বইটা পড়ে কোনো মজা নাই, বোঝা গেল? কোনো এডিশনে দেখা যায় কিছু জিনিস খুব ভালো, পরে এডিশনে গিয়ে দেখা যায় যে ওনার যে কী হয়ে যায়, চেঞ্জ করে ফেলে। যেমন লাস্ট যে এডিশনটা ছিল, এখন তোমরা যেটা পড়তেছো, এর আগের বইটা খুব সুন্দর ছিল, অনেক লজিক্যাল ব্যাপার ছিল, যেমন রক্ত চ্যাপ্টারের ক্ষেত্রে। নতুন যেটা এডিশন আসছে এখানে রক্তটা পড়ে আর মজা নেই। তাহলে তোমরা জানতে চাও যে ভাইয়া কোন বইটা পড়লে ভালো লাগবে, বইটা দেখলে মনে হবে যে না অনেক বেশি ইনফরমেশন নাই, আমার মাথা খাচ্ছে না, পড়তে একটু শান্তি পাবো, চোখের শান্তি। তাহলে চোখের শান্তির ক্ষেত্রে আলিম স্যারের বইটা ঠিক আছে। চোখের শান্তির ক্ষেত্রে কোনটা পড়বো আমরা? আলিম স্যারের বই। তাহলে আই শান্তি আলিম স্যারের বই, ওকে। আর যদি জানতে চাও ভাইয়া আমি তো খুব ট্যালেন্টেড বা আমি খুব বেসিক পড়তে চাই, আপনার মতো বেসিক জানতে চাই, তাহলে অবশ্যই মাজদা ম্যামের বইটা পড়বে, এটা বেসিকের জন্য খুব ভালো। তবে তুমি যেটাই পড়ো না কেন, দিন শেষে তোমাকে এই বইটার কাছে ফিরে যেতে হবে, মনে রাখবা। সেকেন্ড পার্টের ক্ষেত্রে, ফার্স্ট পার্টে আমরা আরেকদিন আলোচনা করব, ওকে। তো এইটা হচ্ছে আমার নিজস্ব মতামত, তোমাদের ভিন্ন মতামত থাকতেই পারে। আমি যেহেতু প্রশ্ন দেখি প্রত্যেক বছরই, তো আমার মনে হয়েছে এটা মাথায় থাকবে। প্রশ্ন কিন্তু আমি আলিম স্যারের বই থেকেও করবো, কারণ আলিম স্যারের বইতে খুব সুন্দর সুন্দর কিছু টপিক দেওয়া আছে। আজকের প্রশ্নে কিন্তু আমি দিয়েছি এগুলো অ্যাড করে, তো যারা আলিম স্যারের বই পড়েছো তারা কিন্তু বেঁচে গেছো। দেখো, আমি 20টা প্রশ্ন যদি করতে চাই 3টা 4টা থেকে পর্ব থেকে 20টা প্রশ্ন বের হয় না, অনেক চেষ্টা করেও বের হয় না। আমি চাইলেই তো যা তা তুলে দিতে পারি না, পারি? যদি তুলে দেই কি প্রবলেমটা হবে স্টুডেন্টদের, সেটা হলো ভাইয়া এখান থেকেও কোশ্চেন করছে, এখান থেকেও কোশ্চেন করছে, তার মানে এটাও পড়তে হবে ওটাও পড়তে হবে, ওটা যে ইম্পর্টেন্ট নয় আমি বাধ্য হয়ে কোশ্চেন করছি এটা তো তোমরা বুঝবে না, তখন এটা পড়বা, অথচ এটা পরীক্ষায় আসে না, রাইট? পরীক্ষায় আসে সহজ সহজ জিনিসগুলো। এই জন্য আলিম স্যারের বইটা থেকে প্রশ্ন করতে হয় বাধ্য হয়ে। তো যাই হোক,
একটু কথা বলি আমি, তোমরা শোনো। এনিলিডার সেগমেন্টাল অর্গান কি? আমি বলেছিলাম যে এনিলিডা এরকম সেগমেন্ট 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 মানে ভাগে ভাগে আছে, এই জন্য এটাকে সেগমেন্টাল অ্যানিমেল বলা হয়। যেহেতু এগুলো আংটির মতো, এই জন্য এটাকে বলা হয় হচ্ছে রিংড ওয়ার্ম, মানে আংটি আংটি কৃমি। বুঝতে পারছো? রিংড ওয়ার্ম বলা হয়, কিংবা সেগমেন্টাল অ্যানিমেলও বলা হয়, প্রাণীও বলা হয়, সেগমেন্টাল ওয়ার্মও বলা হয়। তো এটা খুব ইম্পর্টেন্ট শব্দ, দেখে কিন্তু বোঝা যায়, কঠিন কিছু না। এখন যদি জিজ্ঞেস করা হয় সেগমেন্টাল অর্গান, ভালো করে খেয়াল করো, ইংলিশগুলো আমি এজন্যই দিয়েছি, এবার অ্যাডমিশন পরীক্ষায় ইংলিশগুলো অ্যাড করে দিয়েছিল। বাংলা দিছে, ব্র্যাকেটের মধ্যে ইংলিশ দিছে, তো সময় যেটা স্টুডেন্টের যেটা প্রবলেম হয়েছে, পড়তে গিয়ে টাইম নিয়ে প্রবলেম হয়েছে। এক স্টুডেন্ট জানে টায়ালিন টায়ালিন, আবার ব্র্যাকেটের মধ্যে লেখা পি টায়ালিন, টায়ালিন বানানোর আগে দিছে পি, সে তো ইংলিশ বানান জানে না, তার ওই জায়গায় 10 সেকেন্ড যদি এক্সট্রা চলে যায় কনফিউশনে, তাহলে কিন্তু সে পরীক্ষায় খারাপ করবে। তো এই জন্য সেগমেন্টাল অর্গান এগুলো কিন্তু জানতে হবে। ওকে, তাহলে এখানে দেখো প্রশ্ন কিন্তু দুইভাবে হতে পারে। একটা হলো খণ্ডকায়িত অঙ্গ কোনটি, এখানে কিন্তু অঙ্গের কথা বলা হয়েছে, তাহলে এটার আনসার হচ্ছে নেফ্রিডিয়া। নেফ্রিডিয়া। অর্গান চাওয়া হয়েছে, সেগমেন্টাল অর্গান কোনটি, তাহলে এখানেও একটা নেফ্রিডিয়া বা কিডনি আছে, এখানেও একটা কিডনি আছে, এখানেও একটা কিডনি আছে, এখানেও একটা কিডনি আছে, রাইট? আবার যদি বলে যে সেগমেন্টগুলোর নাম কি, সেগমেন্ট মানে খণ্ডগুলোর নাম কি, তখন বলবা প্রত্যেকটা খণ্ডকে বলা হয় মেটা মিয়ার। মিয়ার কিন্তু এক বচন, প্রত্যেকটা খণ্ডকে কি বলা হয়? মেটামিয়ার। তাহলে প্রত্যেকটা সেগমেন্টের নাম মেটামিয়ার, প্রত্যেকটা সেগমেন্টে যে অর্গান থাকে সেটার নাম হচ্ছে নেফ্রিডিয়া, অন্য অর্গানগুলোর কথা বলা নেই। তাহলে আমরা দুইটা প্রশ্ন পেলাম এখান থেকে, যে আমি প্রশ্ন করে পারবো। জায়ান্ট স্কুইড, মলাস্কা, এটা বইতে বলা আছে। হিমোসায়ানিন, নীল মানে হচ্ছে, সায়ানিন মানে কপার, কপার মানে নীল, তাহলে নীল রং কোথায় থাকে? আমি বলেছিলাম তোমাদের মলাস্কার গল্পে, এটাও তোমরা পারবা। মেটামরফোসিস ঘটে কোন পর্বের প্রাণীতে, এটা বলেছি গতদিনে। এই যে অ্যানিলিডার পর্বের প্রাণীদের দেহখণ্ডকে কি বলা হয়? দেহখণ্ড মানে সেগমেন্টকে কি বলা হয়? মেটামিয়ার। লার্ভার নাম দিয়েছিলাম, এটা তো বইতেই আছে। আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল যে অ্যানিলিডার ক্ষেত্রে সঠিক নয় কোনটি, তো এখানে আমি দিয়েছিলাম রক্ত কণিকা হিমোগ্লোবিন ধারণ করে, তো এটা হলো ভুল, ফলস। কারণ কি আমি বলেছিলাম এটা রক্তনালী যদি হয় তাহলে এগুলো হচ্ছে পানি বা প্লাজমা। মানুষের ক্ষেত্রে রক্তকণিকা আছে, করডাটা পরের প্রাণীতে রক্তকণিকা আছে, এটার ভেতরে হিমোগ্লোবিন থাকে। ওকে, এটা কিন্তু করডাটা পরের প্রাণীদের একটা স্পেশালিটি, যে আমাদের রক্তকণিকা থাকে, হিমোগ্লোবিনটাকে আমরা কণিকাগুলোর ভেতর দিই। বাট অন্য অন্য প্রাণীদের ক্ষেত্রে যেটা হয় যে রক্তকণিকা নাই, তাহলে বাধ্য হয়ে আমরা হিমোগ্লোবিনটাকে এখানে মিশিয়ে দিই, দ্রবীভূত করে দিই। বোঝা গেল? প্লাজমাতে দ্রবীভূত অবস্থায় থাকে। তাহলে রক্তকণিকা হিমোগ্লোবিন ধারণ করে না, এটা হচ্ছে ভুল। ওকে, এটা একটা সায়েন্টিফিক নেম। একটা সময় এর যে শরীরের খোলসগুলো ছিল এগুলোকে মুদ্রা হিসাবে ব্যবহার করা হতো। বোঝা গেল? মুদ্রা হিসাবে ব্যবহার করা হতো, আলিম স্যারের বইতে আছে। নাইট্রোজেন চক্রে ভূমিকা রাখে নেমাটোডা, এটাও আলিম স্যারের বইতে আছে। কি সুন্দর সুন্দর প্রশ্ন আছে ওখানে, বোঝা যায়? খুবই সুন্দর সুন্দর প্রশ্ন। আপেল শামুকের বৈজ্ঞানিক নাম, এটা হচ্ছে বায়োলজি হেডার্সের একটা ইউনিক কোশ্চেন করার প্যাটার্ন। সেটা হলো আমি তোমাকে বৈজ্ঞানিক নাম দিব, তুমি এটা মনে করো না ঠিকই আছে, তো ইটালিক দেওয়া ছিল, সব কিছু ঠিক আছে, বাট তুমি যে দেখো নাই যে এই যে পরে যেটা স্পেসিস, এটা বড় হাতের হবে না, এটা হবে ছোট হাতের জি, তাই না?
ঠিক কি না? এটা বৈজ্ঞানিক নামের নামকরণের পদ্ধতি, তাহলে এটা ভুল। দেখো সঠিক আছে বাট সামান্য ভুল করে দেওয়া আছে। শিখতে হবে এইভাবে, চোখ কান খুলতে হবে। আমাদের তো চোখ ফোটেই না, কতদিন চোখ ফোটে না? এডমিশন পরীক্ষা যখন খারাপ করি তখন চোখ ফোটা শুরু হয় আমাদের। বোঝা গেল? ভাইয়া আমাকে তো অমুক মেডিকেলে চান্স পেতেই হবে, ভাই আমাকে সেকেন্ড টাইমের প্রিপারেশন নিতে হবে। আমি একটা কাজ করেছি, যে স্টুডেন্টের মনে কি চলতেছে এটা জানার একটা আগ্রহ আছে আমার। দ্বিতীয়ত তাদেরকে একটু হেল্প করার ইচ্ছা ছিল আমার, এই জন্য আমি একটা নাম্বার ওপেন করে দিয়েছি। সারা দেশ থেকে ফোন আসতেছে, এক একজনের কান্না, এক একজনের বোঝা খুব মুশকিল, কি অবস্থা চলতেছে তাদের মধ্যে। এইটা তোমাদের বেশিরভাগেরই হবে, খুব কম মানুষ তোমরা চান্স পাবা যারা এখানে আছো। বাট আমি সব সময় চাই এখানে যারা আছো সবাই যেন চান্স পাও, কাউকে যেন দ্বিতীয়বার ফোন দিয়ে রাজীব ভাইকে না বলতে হয় ভাই এখন কি করব, ডেন্টালে পড়বো না, ঢাবিতে যাবির জন্য আলাদা প্রিপারেশন নিব কি নিব না, এমন করে এখন থেকেই পড়ো যেন এই ফোনটা না দিতে হয় তোমাদের। আচ্ছা, ওই যে সেক্সুয়াল ডাইমরফিজম বলে একটা টপিক পড়িয়েছিলাম, মনে আছে? মনে না? ডাই মানে হচ্ছে দুই, মর্ফ মানে আকার আকৃতি, তাহলে দুই আকার আকৃতি, ইজম মানে হচ্ছে ধর্ম। তাহলে যেসব প্রাণীদের মধ্যে দেখা যায় দুই ধরনের আকার আকৃতি, রাইট? সেক্সুয়াল তার মানে পুরুষে এক ধরনের আকার আকৃতি, স্ত্রীতে আরেক ধরনের আকার আকৃতি, দুইটা সেম না। তাহলে দুইটা প্রাণী আমার সামনে যদি আসে আমি কিন্তু বলতে পারবো এটা পুরুষ এটা স্ত্রী, এটাই হচ্ছে ডাইমরফিজম, দুই আকার আকৃতি ভিন্ন ভিন্ন। তাহলে আমি কিন্তু এখানে একটা প্রশ্ন দিয়েছি এভাবে, যে কোন পর্বের প্রাণীতে সর্বপ্রথম পৃথক স্ত্রী এবং পুরুষ প্রাণীর আবির্ভাব ঘটে? তাহলে কি আমি বদলাই দিছি বাট বেসিকের বাইরে চলে গেছি? যাই নাই। তাহলে কাদের ডাইমরফিজম দেখা যায় এটা দাগাইতে হবে। এই যে আংটি কীট বলা হয়, রিং ওয়ার্ম বলা হয় কাদের? অ্যানেলিডা পর্বের প্রাণীকে। ট্রাকিয়ার মাধ্যমে কোন প্রাণী শ্বাসকার্য সম্পাদন করে? এটা কিন্তু বইতে আছে, তোমরা যখন ঘাস ফড়িং পড়বো আমি তোমাদের এগুলো খুব ডিটেইল দেখাবো, তখন তোমরা ক্লিয়ার হয়ে যাবে। এটা বইতে ছিল, আমি প্রশ্ন করেছি। নেমাটোডার পৌষ্টিক তন্ত্র থাকে, এটা কি সঠিক না ভুল? তোমরা কি জানো কাদের প্রথম পৌষ্টিক তন্ত্র আসছে? প্রথম পৌষ্টিক তন্ত্র দেখা গেছে আর্থ্রোপোডা বড় প্রাণীতে। আমরা যখন ঘাস ফড়িং পড়বো তখন দেখবো যে আর্থ্রোপোডার লালা গ্রন্থি আছে, মানে পরিপাক নালীও আছে, পরিপাক গ্রন্থিও আছে। তাহলে পরিপাক তন্ত্র কমপ্লিট। এই ঠিক আছে, কোশ্চেন নিয়ে কি আমি প্রত্যেকদিন এইভাবে আলোচনা করব? অন্তত দুই একটা তো কথা বলা উচিত। কমেন্টে বলো তো, না ভাইয়া সময় অনেক নষ্ট হয়ে যায়। আমি প্রায় একটা কথা বলি মুন্না, যে বাবা মারা কষ্ট করে টাকা দেয়। দ্বিতীয়ত হচ্ছে বেশিরভাগ বাবা মা তো আর ডাক্তার ইঞ্জিনিয়ার না, তাই না? তো এর ফলে যেটা হয় যে সন্তানকে দিয়ে তারা এই স্বপ্নটা পূরণ করতে চায়, তাই না? এখন বেশিরভাগ আবার চায় ডাক্তার হোক। কেন ডাক্তার হোক বলে? এটার পেছনে লজিক হলো, তারা ওই যে চিকিৎসার জন্য হসপিটালে যায়, হসপিটালে গিয়ে দেয় ডাক্তার, কি সুন্দর চকচকে গাড়ি আছে, সেখানে চাইলেও সবাই ঢুকতে পারে না, লোকটা রোগ ভালো করে দিচ্ছে, পরিষ্কার পরিচ্ছন্ন, টাকা নিচ্ছে। তো সব কিছু মিলাই ডাক্তারদের প্রতি মানুষের একটা একটা আলাদা একটা অ্যাট্রাকশন থাকে। এই জন্য মেয়েদের বিশেষ করে যে ডাক্তার হতেই হবে, ছেলেদের একটা অংশকে বলে ডাক্তার হতেই হবে। এখন তো সবাই 3 ইডিয়টস দেখার পর থেকে ইঞ্জিনিয়ার হতে চায়, তাই না? ইঞ্জিনিয়ার হতে চায়। বাড়িতে একটা ঘড়ি ছিল, ঘড়িটা একদিন খুলছিল, খোলার পর বাবা ভাবছে ও মাই গড ছেলে তো ইঞ্জিনিয়ার হবে। ভালো লাগে আর কি। আর রক্তের কথা শুনলে সবাই ভয় পায়, হসপিটাল নোংরা, কেন ডাক্তার হব? খুব কনফিউজিং কিছু সাইকোলজি কাজ করে আমাদের মধ্যে। তো যাই হোক,
একজন বলছে ভাইয়া আলিম স্যারের ও মাজেদা ম্যাডামের বইয়ের এক্সট্রা ইনফোগুলো লিখিয়ে দেন প্লিজ। আশরাফুল ইসলাম মাহি, না রে মাহি, এ কাজ করা যাবে না, প্রচুর সময় নষ্ট হয়ে যাবে। আমরা পিডিএফ আপলোড দিব, ওরা দিবে। তুমি এক কাজ করো না, পুরো বইয়ের পিডিএফ, পুরো চ্যাপ্টারের 3-4 দিন আর দিতে হচ্ছে না, মুন্না ভাই এটা তোমাদের করে দেবে, ঠিক আছে? দেখা যাচ্ছে টাকা দিয়ে সময় কেনাকে একটু পরে আমরা ব্যাখ্যা করব। তার আগে আমরা আজকে একটু একাইনো ডার্মাটায় চলে যাই। একাইনো ডার্ম আটা, এই তো নাকি, ঠিক না? প্রিয় স্টুডেন্ট, পড়ালেখা খুব সহজ। কেমনে সহজ আমি বলি তোমাদের। এই যে একাইনো শব্দের অর্থ হচ্ছে স্পাইন। যদি তুমি এটা ভুলেও যাও, ওকে, ভেরি গুড, কাটা। কাটা, একাইনো শব্দের অর্থ কাটা। তুমি যদি কয়েকদিন পড়ো তাহলে মনে থাকবে, একাইনো মানে হচ্ছে কাটা। আমরা তো ডার্মিস বারবার পড়ছি, তাহলে ডার্ম মানে হলো ত্বক। তাহলে যাদের ত্বকে কাটা। আটা শব্দের অর্থ হচ্ছে বহন করা, টু বিয়ার। কর্ড আটা মানে যারা কর্ড বহন করে, আজকে আমরা পড়ব। তো পুরো ব্যাপারটা দাঁড়াচ্ছে যে যাদের ত্বক কাটা বহন করে। তাহলে সজারুর কথা কি এখানে বলা হয়েছে? ব্যাপারটা কিন্তু ওই রকমই, সজারুর কথাই বলতেছে। সজারুর ত্বকে যেহেতু কাটা আছে, ধরে নিতে পারি সজারু একটা হচ্ছে একাইনোডার্মাটার প্রাণী। ওকে, সজারুর ত্বকে কাটা আছে না? তো এটা আমি বোঝানোর জন্য বলেছি। তো আপাতত মনে রাখো যে এই ধরনের প্রাণীর একটা উদাহরণ হচ্ছে তারা মাছ, স্টারফিশ। আমরা কি পড়ছি? একাইনোডার্মাটা। দেখো কিছু স্পেশাল ব্যাপার স্যাপার আছে। তারা মাছের আমি একটা ছবি অ্যাড করি। এই তো তারা মাছ, তাই না? ঠিক কিনা? আচ্ছা, তোমরা একটু বলো তো, এটাকে বলা হয় প্যান্টোরেডিয়াল। রেডিয়াস মানে কি? প্রশ্নগুলা এনি আইডিয়া? প্যান্টা মানে হচ্ছে 5, রেডিয়াল মানে কি? ব্যাসার্ধ। ওকে, রেডিয়াস মানে হচ্ছে ব্যাসার্ধ। আজকে তোমাদের ম্যাথমেটিক্সও পড়াতে হচ্ছে। ব্যাসার্ধ মানে কি? কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত, রাইট? এইটা যদি কেন্দ্র হয় তাহলে এই যে দেখো এগুলো পরিধি, রাইট? ঠিক কিনা? তো আমি যদি এই প্রাণীটাকে কেন্দ্র থেকে ভাগ করা শুরু করি, আমি কিন্তু এখন সিমেট্রি দেখছি, প্রতিসাম্যতা। তাহলে দেখো আমি সমান সমান ভাগে ভাগ করব। কয়টা খণ্ডে ভাগ করতে পারি এই প্রাণীটাকে? প্রত্যেকটা খণ্ড দেখতে সেম হবে। ওকে, এই পাশ দিয়ে এখানে দিলাম, এখানে দিলাম, এই এখানে দিলাম, এখানে এখানে দিলাম। তাহলে দেখো তো এই খণ্ডটা, এই খণ্ডটা, এইটা এইটা এটা সমান হলো কিনা? তাহলে কয়টা হলো? 1 2 3 4 5, 5টি খণ্ডে ভাগ হলো। তো কেন্দ্র থেকে যে লাইনগুলা, ব্যাসার্ধের লাইনগুলা পরিধির দিকে যায়, এগুলাকে আমরা বলি ওরিও বলি, রাইট? ওরিও বলা হয় এগুলাকে। ওরিও মানে তো হচ্ছে রেডিয়াল, বোঝা গেল? ওরিও মানে কিন্তু রেডিয়াল।
তাহলে এটার বাংলা মানে হচ্ছে পঞ্চরীয়। তাহলে প্রতিসাম্যতা কি ধরনের হলো? এটা পঞ্চপরীয় প্রতিসাম্যতা। এখন পরের প্রশ্ন, সেটা হলো এ কি জন্ম থেকে এরকম ছিল? তারা মাছটা ছিল না। আমরা যে তারা মাছটা দেখি এটা তো পরিণত তারা মাছ, রাইট? তাহলে পরিণত অবস্থায় থাকে পঞ্চপরীয়। বাট এরা যখন ছোট ছিল, এই যে তীর চিহ্ন দিলাম, এরা যখন ছোট ছিল, ধরা যাক এরকম একটা লার্ভা ছিল, এরকম একটা লার্ভা ছিল, ওকে? তাহলে এই লার্ভাটাকে যদি আমি দুই ভাগে ভাগ করতে চাই, সমান সমান, দেখো এরকম দুইটা ভাগ হয়েছে কিনা? তাহলে এরা যখন ছোট ছিল, ভ্রূণ বা অপরিণত, তখন এরা ছিল দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য। তো এটা মনে রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট। এটা এডমিশনে আসে। পরিণত অবস্থায় একাইনোডার্মাটা পরের প্রাণীরা পঞ্চপরীয় প্রতিসাম্য, বাট ভ্রূণ বা যখন ছোট ছিল অপরিণত, তখন হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য। ক্লিয়ার? এবার একটা মজার প্রশ্ন করি তোমাদের, সেটা হলো এই তারা মাছকে কেন আমরা মোহনায় দেখতে পাই না? মোহনা বা স্বাদু পানিতে দেখতে পাই না? কমেন্টে বলো। এটা একটা কোশ্চেন, কমেন্টে বলো কেন আমরা এটাকে এই যে মোহনায় দেখতে পাচ্ছি না, কিংবা আমাদের নদীতে কেন দেখতে পাচ্ছি না? সমস্যাটা কি? কখনোই পাই না কেন? এই চয়ন কুমার বলেছ এটা দ্বিঅরীয়, ভুলেও এটা দ্বিঅরীয় প্রতিসাম্য বলা যাবে না। বইয়ে কি দ্বিঅরীয় দেওয়া আছে? দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য। শব্দগুলা কিন্তু খুব স্পেসিফিক, চাইলেও তুমি আর একটা বানায় দিতে পারবা না? পারবা? এই দরজাটা খোলো তো, কানে ধরতেছে শব্দগুলো। একজন বলেছ নাফিসা সুলতানা তৃপ্তি, লোনা পানিতে থাকে। তো আমি তো বলেছি এই জন্য তো স্বাদু পানিতে পাই না। কেন পাই না? অসমো রেগুলেশনে অক্ষম, আশরাফুল ইসলাম বলেছ, ভেরি গুড। এটা হচ্ছে সঠিক আনসার। লোনা পানিতে বাস করে তাই না, এটা আনসার নয়। সামুদ্রিক প্রাণীতে না, সামুদ্রিক প্রাণীরাও আসতে পারে। তোমরা যখন পেট্রোমাইজন্টিডা বলে একটা ক্লাস আছে, এর একটা প্রাণী আছে, এরা হচ্ছে পরজীবী। এরা হয় কি সমুদ্রে থাকে, কিন্তু যখন এরা বাচ্চা দিতে চায় এর সমুদ্র থেকে রওনা দেয়। কোথায় রওনা দেয়? একেবারে হচ্ছে তীরে, স্বাদু পানিতে এসে এখানে বাচ্চা পয়দা করে, করার পর সে মারা যায়। সন্তানরা ধীরে ধীরে বড় হয়, হওয়ার পর তাদের এখন পিতৃভূমিতে ফিরে যেতে হবে। তখন এরা করে কি, অন্য বড় প্রাণীর গায়ের মধ্যে প্রবেশ করে, কৃমির মতো। বুঝতে পারছো? প্রাণীটাকে ধরে 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 ওরা কোথায় যায়? সমুদ্রে আবার ফিরে যায়। তো এই প্রাণীরা তো পারে। তারপর হচ্ছে ইলিশ মাছ সমুদ্র থেকে আসতে পারে না মোহনায়। মোহনায় কিন্তু ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ে, পাওয়া যায় কিনা? স্বাদু পানিতেও তো পাওয়া যায়। তো এরা কেন পারে না? আচ্ছা, লুক, মোহনা বা স্বাদু পানিতে না পাওয়ার কারণ আমি বলি। পানি হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে লবণাক্ত। আমি একটু সময় নিচ্ছি, পরের দিকে আমরা পুরোটাই পড়ে ফেলবো ইনশাল্লাহ। লবণাক্ত, আর একটা হচ্ছে লবণবিহীন, মানে যেটা স্বাদু পানি, রাইট? তো দেখো, এটা সমুদ্রে থাকে আমরা তো জানি, তাই না? তো সমুদ্রে থাকার জন্য কি হয়, তোমাকে কিন্তু তুমি যে জায়গায় থাকবা সেখানকার কিন্তু স্বভাব চরিত্র সব ধারণ করতে হবে। এটা যদি সমুদ্রের পানি হয় তাহলে এখানে কি আছে? সল্ট আছে, সল্ট, বিভিন্ন ধরনের সল্ট আছে, ওকে? তো এখানে যে পরিমাণ সল্ট আছে, ন্যাচারালি তার শরীরের ভেতরে সেই পরিমাণ সল্ট থাকবে, থাকবে কি না? তো এখন কোনো একটা প্রাণী যদি ধীরে 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 স্বাদু পানিতে আসে, তাহলে স্বাদু পানিতে গিয়ে দেখা যাবে কোনো লবণ নাই। তাহলে কি হবে? তোমরা তো জানো, যেখানে লবণ পানি সেখানে প্রবেশ করে, যেখানে লবণ সেখানে পানি, রাইট?
সমুদ্রের পানিতেও সমান লবণ, ভেতরেও সমান লবণ, তাহলে পানি এদিকেও ঠিক আছে, এদিকেও ঠিক আছে, ভেতরের ঘনত্ব যা বাইরের ঘনত্ব তাই। ওকে, এখন দেখো যদি এ স্বাদু পানিতে আসে তাহলে স্বাদু পানিতে এই লবণগুলো নাই। যে প্রবলেমটা হবে সেটা হলো সব লবণ তো এই জায়গায় ভেতরে, এই পানিগুলো যাওয়া শুরু হবে ভেতরের দিকে, যেখানে লবণ সেখানেই পানি, পানি লবণকে পছন্দ করে। তাহলে বাইরের পানিগুলো যদি ধীরে ধীরে ভেতরে প্রবেশ করা শুরু করে তাহলে ধীরে ধীরে তারা মাছের ভেতরে কি হবে, পানির পরিমাণ বাড়বে না? পানির পরিমাণ যদি বাড়ে তারা মাছটা ফুলে যাবে না, মোটা হয়ে যাবে, স্বাস্থ্যবান হয়ে যাবে, ফট করে ফেটে যাবে কিংবা মারা যাবে। কারণ দেখো আমাদের শরীরে যদি পানি কমে তাহলে আমাদের কোষগুলো কি হয়, শ্রিঙ্ক হয়ে যায় কিসমিসের মতো, তখন কোষগুলো নষ্ট হয়ে যায়, আমরা মারা যাই। ডায়রিয়াতে এটা হয়, কিডনি ড্যামেজ হয়ে যায়। আবার যদি আমাদের শরীরে আমরা বেশি বেশি পানি খাই, যেমন 4 লিটার পানি যদি এক বসায় খেয়ে ফেলি মানুষ মারা যাবে। লিথাল ডোজ, পানির লিথাল ডোজ হচ্ছে 4 লিটার একসাথে খাওয়া। তো তোমরা তো ঘুমের ওষুধ খোঁজো, মুক্তমুখ খোঁজো, 4 লিটার পানি খাওয়া। তো যাই হোক, এখন দেখো আমাদের কিডনি আছে, আমি কিন্তু বলি নাই, আমি কিন্তু এর আগে বলছিলাম তোমাদের যে সোডিয়ামের পরিমাণ যদি কমে বাড়ে আমাদের শরীরে, অ্যালডোস্টেরন বা এই ধরনের হরমোন টরমোন আসে, এসে আমাদের শরীরে সোডিয়ামের পরিমাণ ঠিক রাখে। এটার নাম কি ছিল? অসমোরেগুলেশন। কিডনি পড়ার সময় বলি নাই তোমাদের? তো কোনো কারণে যদি ঘনত্ব কমে বাড়ে তাহলে আমাদের শরীরকে ঠিক রাখে অসমোরেগুলেশন। অসমোরেগুলেশন, তাহলে এদের কোনো অসমোরেগুলেশন নাই, এই জন্য এরা করে কি, এই পানিটাকে বের করে দিতে পারে না, অতিরিক্ত পানিটাকে বের করে দিতে পারে না। শরীরে যে অতিরিক্ত লবণ এখন আছে এই স্বাদু পানির তুলনায়, সে লবণটাকে বের করে দিতে পারে না, এর ফলে মারা যায়। বুঝতে পারছো? শরীরে যা লবণ তাই নিয়ে সে চলে আসছে স্বাদু পানিতে। স্বাদু পানিতে আসার সময় কি হচ্ছে, খালি পানি ঢুকতেছে শরীরের ভেতরে, স্ফীত হওয়া শুরু করতেছে, মারা যাবে। তো সে যদি আমাদের মতো রেগুলেশন জানতো, রেগুলেটর মানে কি, নিয়ন্ত্রণ, কমা বাড়া, তাহলে সে করতো কি, শরীর থেকে কিছু লবণ বাইর করে দিত। বাইর করে দিলে কি হবে, একটা সময় দেখা যাবে বাইরের যা লবণ আমার শরীরে যা লবণ সেম সেম, আমি বেঁচে গেলাম। তাহলে পানি আর যাতায়াত করবে না, রাইট? ওকে, ভেরি গুড। তাহলে অসমোরেগুলেশনে অক্ষম এরা। আচ্ছা, তোমরা কি আমার কথা বুঝতে পারতেছো? কষ্ট হইতেছে? লাগতে না। এই টিফিনটা দেখি, পুচকি টিফিনটা। আচ্ছা, আমি একটু ট্রিকটা লিখে নেই। অ্যাক্সিডেন্টে হিমা পরিমুক্ত, ওর আব্বু অ্যাম্বুলেন্সে পাঁচটি টিউব পায়ে শ্বাস নেয়, পাঁচটি টিউব পায়ে শ্বাস নেয়। এগুলো হচ্ছে ট্রিক। আমি কেন ট্রিকটা দিলাম, কারণ আমাকে প্রত্যেকটা টপিক আলোচনা করতে হবে, এই জন্য এটা খুব ইম্পর্টেন্ট একটা পর্ব। লুক,
অ্যাক্সিডেন্টে বলতে বোঝাচ্ছে একাইনোডার্মাটা। তাহলে এগুলো সবগুলো হচ্ছে একাইনোডার্মাটার বৈশিষ্ট্য। ওকে, হিমাপরি, হিমাতে হচ্ছে হিমাল, পরিতে হচ্ছে পেরি হিমাল তন্ত্র থাকে এদের। বুঝতে পারছো? রক্ত সংবহন নাই এদের শরীরের, এর পরিবর্তে থাকে এগুলা। কি জিনিস আমি দেখাচ্ছি। মুক্ত লার্ভা দশা দেখা যায়। আজ পর্যন্ত আমরা যতগুলো লার্ভা দেখেছি প্রথম থেকে সবগুলো লার্ভায় চলাচল করতে পারে, তাই না? তাহলে এদের ক্ষেত্রেও সেম, লার্ভাগুলো চলাচল করতে পারে। ওর আব্বু, ওরতে হচ্ছে ওরাল, আব্বুতে হচ্ছে অ্যাবোরাল। অ্যাম্বুলেন্স, অ্যাম্বুল্যাক্রাল খাদ, পাঁচটি মানে হচ্ছে পঞ্চওরীয় প্রতিসাম্যতা দেখা যায়। টিউব পায় মানে হলো টিউব ফিট, বা নালিকা পা। শ্বাস নেয় মানে হচ্ছে শ্বসনতন্ত্র নাই, শ্বসনতন্ত্র ন্যায়তে হচ্ছে নেই। আচ্ছা, এই পর্যন্ত কি বুঝতে পারছো? ট্রিকটা আমরা মনে রাখবা। এরপর আমরা আসি ব্যাখ্যায়। ওকে, এটা খুব খুব চমৎকার একটা প্রাণী একাইনোডার্মাটা, কারণ এরা কর্ডাটার পাশাপাশি, তো ন্যাচারালি কর্ডাটার কাছে হওয়ায় উন্নতির দিক থেকে এরা কর্ডাটার মোটামুটি কাছাকাছি। ওকে, তো এখন দেখো কিভাবে তারা আমাদের খুব কাছাকাছি। আমি বলি, কর্ডাটা তো শুধু আমরা নাই, আমাদের সামনের দিকেও অনুন্নত কিছু কর্ডাটা আছে, রাইট? তো দেখো আমাদের শরীরের ভেতরে কি আছে? কঙ্কাল আছে না? এদের শরীরের ভেতরেও কঙ্কাল আছে, অন্তঃকঙ্কাল। ওকে, এই যে দেখো ওদের তো পাঁচটা তো বাহু। তো হালকা করে তুমি এক কাজ করো, এদের শরীরের স্কিনটা তুলে ফেলো। তুমি তুলে ফেলো, দেখবা এদের শরীরে এইরকম অনেকগুলো হাড্ডি আছে, ছোট 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 হাড় আছে, রাইট? তো আমাদের হাড়গুলো কখন শক্ত হয় বলো তো? যখন আমরা ক্যালসিয়াম বেশি বেশি খাই, তাই না? তাহলে এদের যে হাড়গুলো আছে এগুলো ক্যালসিয়াম দ্বারাই তৈরি হবে। তো এগুলোকে বলে ক্যালসেরাস বোন। জানার দরকার নাই, চুনময় মনে রাখলেই হবে। আচ্ছা বলো তো, আমি স্কিন তোলার পর বলছি না স্কিনের উপরে বলছি? এগুলা স্কিন তুললে আমরা এগুলো পাবো। তাহলে এটা অন্তঃকঙ্কাল না বহিঃকঙ্কাল? এটা হচ্ছে অন্তঃকঙ্কাল। ওকে, অন্তঃকঙ্কাল। এই জন্যই বলছে যে ক্যালসেরাস অ্যান্ডোস্কেলেটন, চুনময় অন্তঃকঙ্কাল। অ্যান্ডো মানে ভেতরে, স্কেলেটন মানে হচ্ছে কঙ্কাল। এই পর্যন্ত বুঝছো? আচ্ছা প্রিয় স্টুডেন্ট, দেখো তো আমাদের শরীরে হাড্ডি আছে, হাড্ডির পর দেখো তো ওখান থেকে নখ বাইর হয়েছে কিনা, হয়েছে কিনা? এই যে আমাদের হচ্ছে স্কিনের নিচে হাড্ডি আছে, এখান থেকে শিং যদি বাইর হয় তাহলে বাইরে হাড্ডিটা বের হয়েছে কিনা? তাহলে বলো তো এই নখ, এই দাঁত আর এই শিং, এই তিনটাকে আমরা কি কঙ্কাল বলবো? অন্তঃকঙ্কাল না বহিঃকঙ্কাল? বহিঃকঙ্কাল বলবো, রাইট? তাহলে এই যে দেখো একাইনোডার্মাটার গায়ে কি আছে? কাটা 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 কাটা। কাটাগুলো যেহেতু শরীরের বাইরে চলে আসছে, এই কাটাগুলোর নামই কি? বহিঃকঙ্কাল। তাহলে অ্যান্ডোস্কেলেটন হলো যে এটা ক্যালসিয়াম, শরীরে যে কাটাগুলো থাকে এগুলো হচ্ছে বহিঃকঙ্কাল। আশা করি সবাই বুঝতে পেরেছো। দুইটা বই পড়তে গেলে এই প্রবলেমটা দেখতে পাবো, সলভ হয়ে গেল। এই পর্যন্ত শেষ। একটু একটু করে আমরা কাটি। একাইনোডার্মাটা তো পড়ছি।
5টা যে বাহু আছে ধরা যাক, 5টা বাহুর মধ্যে এটা একটা বাহু, আর একটা ওদিকে 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 আছে। ওকে, আমি বাহুটা কাটছি, এই যে এটা কাটার পর আমি এইটা পেলাম। ঠিক আছে, তো এখন বলো তো এইটা একটা তারা মাছ, আমার হাতটা, এটা একটা তারা মাছ। তো দেখো ওদের এই পাশ দিয়ে পানি প্রবেশ করে, এই পাশে বড় ফানেল আছে, মুখ সবসময় কিন্তু একটাই থাকে প্রত্যেকটা প্রাণীর ক্ষেত্রে, রাইট? কিন্তু আউটগোয়িং পথ কিন্তু একাধিক, চোখ দিয়েও আসে, প্রস্রাব, দেখো অ্যানাস এবং ইউরেথ্রা দুইটা কিন্তু ডিফারেন্ট পথ, রাইট? আউটগোয়িং পথ কিন্তু দুইটা, আরও আছে, চোখ আছে, কান আছে, নাক আছে, এগুলো হচ্ছে আউটগোয়িং পথ। তো এই যে মুখ, এই পাশে পানি প্রবেশ করে এইসব প্রাণীর, তাহলে এটা কি ইনকামিং পথ। তাহলে বাকি অনেকগুলো পথ থাকে যেগুলো হচ্ছে আউটগোয়িং পথ। এই যে দেখো এটা একটা আউটগোয়িং পথ, এটা একটা নল। তাহলে এই প্রাণীটা যখন খায়, আমি একটা ছবি অ্যাড করি ছোট দেখে, পুরো এলিয়েনের মতো দেখতে এটা। এটা হচ্ছে মতিঝিল চত্বর, শাপলা চত্বর। এটা এই যে লাইনটা দেখতে পাচ্ছ না, এটা যে কোনো একটা লাইন, ঠিক আছে? তো এটা একটা তারা মাছ, উপরে যেহেতু পানি প্রবেশ করতেছে, এই পাশে একটা ছিদ্রপথ দিয়ে, স্বাভাবিকভাবে এটা ওরাল তল, তাই না? মৌখিক তল। তাহলে বলো তো নিচেরটা কি হবে? মৌখিক তলের বিপরীত তল, তাই না? তাহলে এটার নাম হচ্ছে বিমৌখিক তল। তাহলে এটা যে ওরাল হয়, এটা হচ্ছে অ্যাবোরাল। মৌখিক বা ওরাল, বিমৌখিক বা অ্যাবোরাল তল। আশা করি সবাই বুঝতে পেরেছো, দুইটা তল, শেষ। এবার চলে আসি আমরা, দেখো কিছু কিছু পড়া হয়ে গেছে, যেমন পঞ্চ উরীয় প্রতিসাম্য, এটা আমি পরে পড়াই। শ্বসনতন্ত্র না, এটা আমি দেখাবো এখনই। মুক্ত লার্ভা দশা থাকে, প্রেস্টোরেন। এবার দেখো আমরা সবগুলো দেখব। এই যে দেখো এইটা হচ্ছে উপরে, তাহলে নিচের দিকটা এক ধরনের। ওকে, এটা হচ্ছে আমার উপরের দিক, মৌখিক তল, এটা হচ্ছে অ্যাবোরাল তল। প্রেস্টোরেন দেখো, ধরা যাক এটা একটা বাহু, এই যে এটা একটা বাহু। একটু ভালো করে দেখো তো, এই যে মাঝখান দিয়ে একটা গর্ত আছে না, 2 আঙ্গুলের মাঝখান দিয়ে হালকা, আছে কি না? তাহলে এটা খাদ না, এটা খাদ কি না এটা? তো তারা মাছের ক্ষেত্রে এই খাদটাকে বলা হচ্ছে এম্বুল্যাক্রাল খাদ। বুঝতে পারছো? এটার নামই হচ্ছে এম্বুল্যাক্রাল খাদ বা এম্বুল্যাক্রাল গ্রুভ। গ্রুভ মানে হচ্ছে খাদ। ওকে, এই যে দেখো আর কোথায় এম্বুল গ্রুভ থাকতে পারে? আপাতত নাই। তো আমরা এম্বুল্যাক্রাল খাদটা পেলাম। অনেকে ভাবতেছো ভাই এটা কিভাবে কি? এই দেখ, এম্বু মানে হচ্ছে চলমান, ওয়ে, চলমান বা রাস্তা, এটা বোঝায় এম্বু শব্দের অর্থ। তো আমি বলি এখন কেন এটাকে এম্বুল্যাক্রাল খাদ বলা হয়েছে। এই খাদটাতে ছোট 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 অনেকগুলো পা থাকে, এই যে এইরকম নালিকা পা থাকে, বুঝতে পারছো? তাহলে এই খাদেই পাগুলো থাকে, ওগুলো চলাচলে সাহায্য করে বলে এটার নাম হচ্ছে এম্বুল্যাক্রাল খাদ। খুব কঠিন লাগতেছে? আচ্ছা, তাহলে এম্বুল্যাক্রাল খাদ আমরা শেষ করেছি। তাহলে এই পাটার নাম কি? নালিকা পা। কারণ কি, ওই যে মুখ দিয়ে খাইছিল, এই পানিগুলো এই যে এগুলো দিয়ে চলাচল করে, এই যে এই পাশে এসে 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 এই পাশে বের হয়ে যায়। ক্লিয়ার? তাহলে এইগুলা প্রথমত পায়ের মতো কাজ করতেছে, এটা হচ্ছে নালিকা পা। 2 নাম্বার হচ্ছে এরা কিন্তু অক্সিজেন, খাদ্য, এগুলো পরিবহনে কাজ করতেছে কি না? করতেছে না? যেহেতু পানি প্রবেশ করতেছে, পানির সাথে অক্সিজেন, খাদ্য সব কিছু প্রবেশ করতেছে। তার নালিকা পায়ের কিন্তু কাজ এটা, চলাচলে সাহায্য করে, এই সব কাজও করে, অক্সিজেন, পুষ্টি, এগুলো পরিবহনে কাজ করে। টিউবফিট শেষ। একটা কথা বলা আছে টিউবফিটের ক্ষেত্রে, এটি শ্বসনে সাহায্য করে। তোমরা তো জানোই শ্বসন মানেই হচ্ছে অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, এদের কথাই আসলে বোঝানো হচ্ছে। তো যে পানিটা খাইছিল, ওই পানিতেই তো অক্সিজেন আছে, সমুদ্রের পানিতে, ওইটাই তো বিভিন্ন কোষগুলো নিয়ে নেয়, বা কোনো কোষে তো এই নালী পথ দিয়ে পৌঁছাচ্ছে, তাই না? এগুলো দিয়েই
ঠিক কিনা? তো এই জন্য বলা হচ্ছে যে নালিকা পথগুলা শ্বসনে সাহায্য করতেছে। এই পর্যন্ত কি ঠিক আছে? ওকে। তো যদি পাগুলোই সাহায্য করে, অক্সিজেন এইভাবেই সংবহন তন্ত্রটা দিয়ে যাতায়াত করে, তাহলে ন্যাচারালি তার আলাদা জন্য ফুসফুস লাগবে না, ট্রাকিয়া লাগবে না, নাক লাগবে না, লাগবে নাকি? তো এই জন্যে বলা হয়েছে যে শ্বসনতন্ত্র নাই। নাকি রাখা লাগতো? রাখতে হচ্ছে না। আচ্ছা প্রিয় স্টুডেন্ট, দেখো তো তার খাদ্য, অক্সিজেন, পুষ্টি, কার্বন ডাইঅক্সাইড সব পরিবহনে যেহেতু এগুলাই কাজ করতেছে, এগুলোর ভেতরে কি আছে? সমুদ্রের পানি। তাহলে আমরা বলতে পারি না পানি পরিবহন হচ্ছে এই পাশে? তাহলে এই তন্ত্রটার নাম কি আসলে? পানি পরিবহন তন্ত্র। তাহলে পরিবহন তন্ত্রকে কখন সংবহন তন্ত্র বলে? তন্ত্র দুটো কাটা গেল সমান সমান, ম্যাথমেটিক্সের মতো। পরিবহন মানে হচ্ছে পানিটা পরিবাহিত হচ্ছে, সংবহন মানে হচ্ছে সঙ্গে পরিবহন। কি পরিবহন? পানির সাথে অক্সিজেন যাচ্ছে, পুষ্টি যাচ্ছে, কার্বন ডাইঅক্সাইড যাচ্ছে, আরও নানা জিনিস যাচ্ছে, রাইট? এইটাই হচ্ছে পানি সংবহন। তাহলে এটার নাম হচ্ছে পানি সংবহন তন্ত্র। অনন্য গড়নের পানি সংবহন তন্ত্র থাকে এদের। বুঝতে পারছো? আশা করছি তোমাদের এই প্রবলেমটা সলভ হয়ে যাওয়ার কথা। এখন চলে আসি হিমালতন্ত্র আর পেরিহিমালতন্ত্র কি। যারা একটু ট্যালেন্ট, আমি কি ব্রেক দেবো? মুহিব, হিম, হিম মানে হচ্ছে রক্ত, রাইট? তাহলে এদের শরীরে রক্ত প্রবাহের দরকার পড়তেছে, পুষ্টি, অক্সিজেন সব পরিবহন করতেছে এরা, দরকার আছে আর। তারপরেও কিন্তু একটা কথা হচ্ছে এরা মানুষের খুব কাছাকাছি, রাইট? মানুষের খুব কাছাকাছি হওয়ার জন্য এদের রক্ত বা এই টাইপের কিছু একটা থাকে, এটাকে বলে সিলোমিক রস। সিলোমিক রস। তাহলে এদের রক্তনালী পরিবর্তে থাকে সিলোমিক রস পরিবহনের জন্য নালী, এগুলোকে বলা হয় হিমালতন্ত্র। হিম মানে কিন্তু রক্ত, রক্তের বিনিময়ে হিমালতন্ত্র কাজ করতেছে। ওকে, আরেকটা জিনিস দেখাই। এই যে এই জিনিসগুলো দেখছো, এখানে কোনো কোষে যদি শুক্রাণু উৎপন্ন হয়, ডিম্বাণু বা ধরা যাক জনন কোষ, তাহলে এই জিনিসগুলা জননে সাহায্য করতেছে। একটু যদি আমি চাপ দেই এখানে, তাহলে জনন কোষটা এখান থেকে বের হয়ে এই লাইনে চলে আসবে। কিছু বুঝলা? তাহলে এরাই আসলে পেরিহিমালতন্ত্র হিসেবে কাজ করে। এবার চলে আসি হিমালতন্ত্র কোন জায়গায়, পেরিহিমালতন্ত্র কোন জায়গায়। প্রিয় স্টুডেন্ট দেখো, এইটাই আসলে হিমালতন্ত্র। তাহলে এর যেহেতু পেরিফেরিতে বা প্রান্তে এই লাইনগুলো আছে, তাহলে এগুলো হচ্ছে পেরিহিমালতন্ত্র। ওকে, পড়া শেষ। এখন একটা কথা হচ্ছে পেডিসিলারি কি, এটা আমাকে বোঝাও কমেন্টে সবাই। শরীরের ওই যে ত্বক তুলে আমি প্লেটের কথা বলছিলাম না, ক্যালসেরাস, অ্যান্ডোস্কেলেটন, এগুলো প্লেটের মতো পাতলা পাতলা, এই জন্য এগুলোকে বলা হয় ক্যালসেরাস, অ্যান্ডোস্কেলেটন বা অ্যান্ডোস্কেলেটাল প্লেট। বুঝতে পারছো? আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হলো খেয়াল করো, এরা কিন্তু নড়াচড়া করতে পারতেছে, চলাচল করতে পারতেছে, এক। দুই নম্বর হচ্ছে সমুদ্রের পানি হলে এদের খানা পিনা হয়ে যাচ্ছে, রাইট? তাহলে এখন বলো তো, এদের কি কখনো পরজীবী হওয়ার প্রয়োজন পড়তেছে? প্রয়োজন পড়তেছে না। যার পানি হলে হয়ে যাচ্ছে, তাহলে সে পানিতেই থাকবে, তার পরজীবী হওয়ার কোনো দরকার নাই। আশা করি সবাই বুঝতে পেরেছো, এদের কোনো পরজীবী নাই। এটা খুব ইম্পর্ট্যান্ট। একাইনোডার্মাটা পর্বের কোনো পরজীবী নাই, এক। দুই নম্বর হচ্ছে এটি একমাত্র পর্ব যে পর্বের সব প্রাণী সামুদ্রিক। কারণ কি? অসমো রেগুলেশন সিস্টেম নাই, বাইরে আসলে মারা যাবে। তাহলে দুইটা জিনিস জানতে হবে, এদের কোনো পরজীবী নাই এবং অসমো রেগুলেশনে অক্ষম বলে সবাই সামুদ্রিক। ওকে,
আচ্ছা টেক্সট বুকটা দাও তো। সিরামিক রস নয়, সিলোমিক রস। সিলোম মানে হচ্ছে দেহ গহ্বর, দেহ গহ্বরের ভেতরে যে রসগুলো থাকে সেগুলোকে বলা হয় সিলোমিক রস। এই যে পানি সংবহন তন্ত্রটা যেটা দেখছো না, আমি কিন্তু এখানে ওইটাকেই বলেছি যে এটা হিমলতন্ত্র। আসলে এটা হিমলতন্ত্র নয়, দেহে কিছু গহ্বর থাকে, ওই গহ্বরগুলোতে কিছু রস থাকে, ওগুলোকে বলা হয় সিলোমিক রস। তোমরা কি কখনো তেলা পোকাকে পায়ের নিচে ভর্তা করছো? হয়েছে না কখনো? লাথি মারছো, ভেঙে ফেলছো। তোমরা খেয়াল করছো তার শরীর থেকে মানে বর্ণহীন বা কিছুটা সাদাটে তরল বের হতে পারে, পারে কি না? তো ওগুলোই কিন্তু সিলোমিক রস। কি বুঝতে পারছো? কারণ কি? কারণ ওদের লোহিত রক্তকণিকায় কি নাই? হিমোগ্লোবিন নাই, ফলে এগুলো লাল নয়। তো ব্যাপারটা আসলে যদি বলতে যাই ভুল হওয়ার সম্ভাবনা আছে, থাকে এই পর্যন্ত। আচ্ছা, সেলিনা সুলতানা লিখেছ পেডি মানে হচ্ছে পা, পেডিসিলিয়া মানে হচ্ছে সিলিয়াযুক্ত পা। ওকে, ভেরি গুড। পেডিপোডোস পা, সিলারি মানে সিলিয়া, সিলিয়ার মতো পা। ওকে, এটাও ঠিক আছে। সেই তোমরা এগুলো শিখছো কোথায়? শব্দ দেখে আনসার করতে পারতো, সেগুলো তোমরা শিখছো কোথায়? কোথায় পাইছো এগুলা? পেডি, পেডি মানে হচ্ছে পোডোস বা পা, সিলারি মানে হচ্ছে আসলেই সিলিয়া। দেখো, সিলিয়া কিন্তু ওই যে চুলের মতো উপাঙ্গ, কিন্তু সিলিয়া শব্দটার কিন্তু একটা স্পেসিফিক মিনিং আছে। এটা শুধু চুলের মতো উপাঙ্গই না, এটা নড়াচড়া করতে পারে। তাহলে যেখানে সিলিয়া থাকবে সেগুলো নড়াচড়া করতে পারবে। যেমন আমাদের ট্রাকিয়া, ট্রাকিয়ার ভেতরে কি হয়? সিলিয়া আছে। সিলিয়া নড়াচড়া করে বলেই ধুলাবাড়ি ঢুকলে সে বাইর করে দেয় আর আমাদের হাঁচি হয়, আমরা কিন্তু বেঁচে যাই। কিছু বোঝা গেল? ও যে নড়াচড়া না করতে পারতো তাহলে ওর নাম সিলিয়া হতো না, ওর নাম অন্য কিছু হতে পারতো, ভিলাই হতে পারতো। তাহলে ভিলাই এবং সিলিয়ার মধ্যে পার্থক্যটা বুঝতে পারছো? সিলিয়ার ভেতরে চলাচলের মতো কোষীয় অঙ্গাণু আছে। আশা করি সবাই বুঝতে পেরেছো। তাহলে এই পাটা কি করে? নড়াচড়া করে। এই ছবিটা আসলে এইরকম। এটা আমি একটু খুলে দেই, কিছু বুঝতে পারছো? এইটার এটা দেখে কাটতে পারে সে। তাহলে তার ত্বকে, তার গায়ে পেডিসিলারি বলে কিছু উপাঙ্গ থাকে। এই জিনিসগুলো করে কি, সমুদ্রের ভেতরে যেহেতু আছো, তোমার গায়ের মধ্যে তো ক্রাস্ট জন্মাবেই, শ্যাওলা জন্মাবেই, ময়লা আটকে যাবেই, কারণ তোমার গায়ে তো কাটা আছে, তাই না? তোমার গা যদি ক্লিন হতো তাহলে একটা ব্যাপার ছিল, মাছের মতো হলে একটা ব্যাপার ছিল। তোমার গায়ে তো কাটা আছে, তো তোমার গায়ে যে কাটা থাকে তাহলে যাওয়ার সময় কি হবে? শ্যাওলা আটকাবে, আটকায় একসময় কি হবে? পাথরের মতো শক্ত হয়ে যাবে। এই যে যারা দাঁত ব্রাশ করো না, দাঁত ব্রাশ না করতে করতে একটা হলুদ হয়ে যায় ভেতরে, এগুলো কি? এগুলো পাথর, এগুলোকে বলে দাঁতের পাথর, ক্যালকুলাই। স্কেলিং করতে গিয়ে এগুলা হু করে ড্রিল মেশিন দিয়ে তুলে ফেলা হয়। বুঝতে পারছো? তো যাই হোক না কেন, তো তার শরীরে যে শ্যাওলাগুলো, ক্রাশগুলো জন্মে, এরা করে কি? কামড়ায় কামড়ায় তুলে ফেলে, এগুলোকে ক্লিন রাখে সবসময় শরীরকে। কি সুন্দর না? এটাই হচ্ছে অ্যানিমেলের বিউটি। নাকি বিউটি হতে গেলে সবসময় বাঁশ, বাঁশের মতো সরু নাক, আঙুলের ডগার মতো হাত, এরকম হতে হবে নখ, কিসের ডগার মতো, সরি, লাউয়ের ডগার মতো সরু সরু আঙুল, এগুলো কি বিউটি? কি অদ্ভুত জিনিস গায়ের মধ্যে এগুলো। আচ্ছা, আমি একটা ব্রেকে যাব, তো তার আগে আমি একটু কথা বলি। টাকা দিয়ে সময় কেনা কি জিনিস? কিছু স্টুডেন্ট আমাকে ফোন দিচ্ছে, ফোন দিয়ে বলতেছে, ভাই আমার হাতে তো ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা, 42 দিন হাতে সময় আছে, আজকে বলতেছিল। এখন আমি কি করব? আমি তো আগে সেভাবে গুরুত্ব দিয়ে পড়ি নাই। মানে আগে গুরুত্ব মানে সে কখনোই গুরুত্ব দিয়ে পড়ে, হঠাৎ করে তার মনে হয়েছে যে আমার যেহেতু অটো পাসের কারণে রেজাল্ট ভালো হয়েছে, আমাকে 42 দিনের মধ্যে কিছু একটা করতে হবে। ভাই আমি কোথায় কোর্স করবো? ভাইয়া কত টাকা লাগবে? কী হয়? প্লিজ আমাকে একটা পথ দেখান। তার মানে হচ্ছে তার কাছে 42 দিনটা গুরুত্বপূর্ণ, টাকাটা গুরুত্বপূর্ণ নয়। এখন সে টাকা দিয়ে সময় কিনতে যাচ্ছে, যে 42 দিনটাকে যেন আমি সঠিকভাবে লাগাইতে পারি।
কাজে লাগাইতে পারি, রাইট? তাহলে কী ভয়ানক একটা কন্ডিশনের মধ্যে সে পড়ে আছে। এই যে আমি সেকেন্ড টাইমার ছিলাম, আমি কষ্ট বুঝি, চান্স পাওয়ার পর মোটামুটি কষ্টটা দূরীভূত হয়ে গেছে। তোমাদের মুন্না ভাই ফার্স্ট টাইমে বুয়েটে চান্স পেয়েছে, সেকেন্ড টাইম সুযোগ আছে নাকি বুয়েটে? নাই। তাহলে মুন্না ভাই এই কষ্টটা বোঝে না। তো মুন্না ভাই যদি এরকম হইতো, মুন্না ভাই আমাকে এসে বললো, ভাই প্লিজ একটা ব্যবস্থা করেন, টাকা পয়সা কোনো ম্যাটার না, চান্স পেতেই হবে আমাকে 7 দিনের মধ্যেই। যারা সেকেন্ড টাইমের মেডিকেল স্টুডেন্ট আছে তাদেরকে যদি বলা হয় আজ 7 দিন পর আবার মেডিকেল এক্সামিনেশন না হবে, পরের বছরেরটা পরীক্ষা দিতে রাজি রাজি। এতটাই ভয়ানক একটা অবস্থার মধ্যে 1 বছর ওয়েট করতে হবে। আচ্ছা যাই হোক, 5 মিনিট ব্রেক, 5 মিনিট পরে আসতেছি। এটাই হচ্ছে টাকা দিয়ে সময় কেনা। এই পরিস্থিতিতে যেন কেউ না পড়ো। ভাইয়া আমাদের তো টাকাও নাই, আমাদের সময় নিয়েও চিন্তা নাই। ক্লাস করছো কেন?
আসসালামু আলাইকুম। এখন আমরা কর্ডাটা দেখব। কর্ডাটা খুব ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট সেটা হলো পড়তে খুব মজা। আমি তো সব ব্যাখ্যা করে দিচ্ছি। আর বৈশিষ্ট্যগুলা পড়ার জন্য ট্রিক তো টিফিনে আছে। দেখো, কর্ডাটা ক্লিয়ার। কর্ডাটাকে আমরা যদি লিখি তাহলে আমরা পাবো প্রথমে কর্ড, আর পাবো আটা। আটা মানে হচ্ছে বহন করা বা শরীরে থাকা। কি থাকা? কর্ড থাকা। এখন অনেকেই ভাবতেছো ভাইয়া কর্ড কি? কর্ড হচ্ছে দড়ির মতো কিছু একটা, বুঝতে পারছো? এই যে গিটার আছে, গিটারের যে তারগুলো আছে এগুলো এক একটা করে কর্ড বা দড়ি। তাহলে লম্বা কোনো একটা জিনিস আছে, রাইট? তাহলে কর্ডাটা পরের প্রাণীতে কি আছে? লম্বা কিছু একটা জিনিস আছে। কি আছে আমি দেখাচ্ছি এক এক করে। তো ধরা যাক মানুষের ক্ষেত্রে বা মাছের ক্ষেত্রে, মানুষের ক্ষেত্রে ধরা যাক এই একটা কর্ড। আমাদের শরীরে একবার উপর থেকে নিচ পর্যন্ত একটা কর্ড আছে। ওকে, কি কি কর্ড আছে এবার দেখি আমরা। দুই ধরনের কর্ড পাওয়া যায়। একটা হচ্ছে নটো কর্ড, আর একটা হচ্ছে নার্ভ কর্ড। ওকে, তাহলে নটো কর্ড আর নার্ভ কর্ড কি? নার্ভ কর্ড দেখে তোমরা বুঝতে পারতেছো এটা কি আছে? স্নায়ু। নার্ভ মানে হচ্ছে স্নায়ু, আর কর্ড মানে হচ্ছে দড়ি। দড়ি মানে হচ্ছে রজ্জু। ওই যে একটা কথা আছে না, তোমরা আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরো, পরস্পর থেকে বিচ্ছিন্ন হইও না। মানে দড়ির কথা বলছে আর কি। সবাই মিলে একটা দড়ি ধরে থাকো। তো দড়ি আর রজ্জু একই জিনিস। তাহলে স্নায়ু রজ্জু থাকে। সেমভাবে নটো মানে আসলে পশ্চাৎ। নটো মানে কি? পশ্চাৎ, পেছনে। তাহলে পেছনে আর একটা দড়ি থাকে। তাহলে বলো তো কর্ডাটা পর্বে কি কি কর্ড বা রজ্জু থাকে? একটা হচ্ছে পশ্চাৎ রজ্জু, আর একটা হচ্ছে স্নায়ু রজ্জু। তাহলে কয়টা রজ্জু বা কয়টা কর্ড থাকছে? দুইটা থাকতেছে। তাহলে আমি একটা কিন্তু দড়ি বা একটা রজ্জু লিখে ফেলছি। তাহলে আমি সামনে আর একটা দিই। ওকে, তাহলে দুইটা রজ্জু আমরা পেলাম। ধরা যাক এটা হচ্ছে একটা মানুষ, এইভাবে দাঁড়ায় আছে। তাহলে এটা হচ্ছে পশ্চাৎ। এটা কি? সামনের দিকটা অগ্র বোঝাচ্ছে, রাইট? আশা করি সবাই বুঝতে পেরেছো। এখন বলো তো নটো কর্ড এবং নার্ভ কর্ড দেখে কি মনে হচ্ছে? পশ্চাৎ বা পেছনের এইটা কি? এটা কি নটো কর্ড না নার্ভ কর্ড? নাম দেখে বোঝা যায় এটা হচ্ছে নটো কর্ড, এই পেছনের যেটা। তাহলে এইটাই হচ্ছে নটো কর্ড বা পেছনের রজ্জু। ওকে, তাহলে এইটা কি? সামনেরটা নার্ভ কর্ড। ওকে, তাহলে আমাদের জিনিসটা খুব সহজ হয়ে গেছে। আমি এই রকমই রাখি। তো এই জিনিসগুলো কি আমি একটু ব্যাখ্যা করি। প্রিয় স্টুডেন্ট দেখো, একটু সমস্যা আছে, একটু সমস্যা আছে। কর্ড কয়টা ছিল? দুইটাই তো নাকি? দুইটাই তো কর্ড আছে আমাদের শরীরে। ওকে, তো আপাতত এটা বাদ দিই। তাহলে আমি বলি যে এটা একটা হচ্ছে নটো কর্ড, যেটা আমাদের শরীরের পেছনে থাকে। না, আমি যদি ভুল পড়াইতে চাই আমি কিন্তু আটকায় গেছি। তার মানে হচ্ছে যে যেহেতু আমি বিষয়টা জানি, তাহলে আমি কিন্তু ভুল ভাল এখানে লজিক দিতে পারবো না। আটকায় গেছি, এই জন্য কিন্তু আমি এটা কারেকশন করতেছি। তাহলে আমাদের শরীরের পেছনে একটা নটো কর্ড থাকে। ওকে, নটো কর্ডটার কাজ কি? আচ্ছা, আমি যে দাঁড়ায় আছি, কেন দাঁড়ায় আছি? আমি তো সাপের মতো কিংবা হচ্ছে মাটিতে পড়ে যেতে পারতাম, দাঁড়াইতে পারতাম না। এর একটা কারণ কি? মেরুদণ্ড, রাইট? তাহলে এটি আসলে হচ্ছে মেরুদণ্ড। তাহলে মেরুদণ্ড আমাদের শরীরের সামনের দিকে থাকে না পেছনের দিকে থাকে? পেছনের দিকে থাকে। তাহলে দেখে আমরা বুঝতে পারতেছি নটো মানে যদি পেছনের কর্ড হয়
তাহলে এটি আসলে একসময় মেরুদণ্ডে পরিণত হয়, স্পাইনাল কলামে পরিণত হয়। ক্লিয়ার? তো নার্ভ কর্ড নিয়ে আমি এখন একটু আলোচনা করি। প্রাণী যখন উন্নত হয় তখন কি হয়, যে 9 নম্বর পর্বটা সব থেকে বেশি উন্নত। তাহলে আগে যা যা আমরা দেখছি সব উল্টায় চলে গেছে। যেমন আমি যখন তোমাদের আর্থ্রোপোডা পড়িয়েছি কিংবা মলাস্কা পড়াইছি, মলাস্কার ক্ষেত্রে আমি কি বলছিলাম, যে সামনে থেকে প্রেমের প্রস্তাব দিয়েছে বলে সে কিন্তু মেনে নেয়নি। কারণ কি, প্রেমের প্রস্তাবটা তার হৃৎপিণ্ডে তো ধাক্কা দিতে হবে। তাহলে পেছনে এসে যদি বলতো, পেছন থেকে প্রপোজ করতো, তাহলে পেছনে ধাক্কা দিত, তাইলেই সে মেনে নিতে পারতো মলাস্কা পর্বের প্রাণীটা, তাই না? তাহলে মলাস্কা পর্বের প্রাণীর হৃৎপিণ্ড কোন দিকে আছে? পেছনের দিকে। তাহলে আমাদের হৃৎপিণ্ড কোথায় আছে? সামনের দিকে। একটু খেয়াল করো, মলাস্কা পর্বের যদি পেছনে হৃৎপিণ্ড থাকে তাহলে ন্যাচারালি তাদের মেরুদণ্ড থাকবে সামনের দিকে, ঠিক না? আবার আমাদের ক্ষেত্রে যেহেতু মেরুদণ্ড পেছনের দিকে, তাহলে হৃৎপিণ্ড থাকবে কোথায়? সামনের দিকে। উল্টা না? ছোট্ট একটা ভুল পড়াইতে গিয়ে দেখো মানে ছন্দটা কেটে গেল। আচ্ছা, সমস্যা নাই, ঠিক করে দিচ্ছি। নটোকর্ড মানে হচ্ছে পেছনের রজ্জু, পশ্চাৎ রজ্জু। তাহলে আমরা একটা পশ্চাৎ রজ্জু দিয়েছি। ওকে, তো যেহেতু দুইটা কর্ড আছে তাহলে আমরা কোথায় দিব? তো তোমাদের একটু বলে রাখি, এই যে পেছনে যেটা আছে একবারে পেছনে, এইটাই হচ্ছে সেই স্নায়ু রজ্জু বা স্নায়ুটা। আর ন্যাচারালি আমাদের হৃৎপিণ্ডটা সামনের দিকে আছে, তাই না? তাহলে মাঝখানে এটা একটা কলাম হিসাবে কাজ করতেছে, ঠিক না? এটা একটা কলাম হিসাবে কাজ করতেছে। সামনের দিকে হৃৎপিণ্ড, পেছনের দিকে আমরা স্নায়ুটা ঝুলাই দিলাম। তাহলে সে মাঝখানে যে দাঁড়ায় আছে, তাহলে এইটা দুইটাকে সে বহন করতে পারবে, তার জন্য সুবিধা। ওকে, তোমরা চুপ করে গেছো কেন? তোমরা কিছু বুঝতে পারতেছে না? কঠিন লাগতেছে? হ্যাঁ, আমি একটু মিশাই দিই সামনের গুলো। এটা হচ্ছে নটোকর্ড। তাহলে এইটা হবে নার্ভ কর্ড। মেরুদণ্ড আমাদের ক্ষেত্রে স্নায়ুটা থাকবে পেছনে, হৃৎপিণ্ডটা থাকবে সামনে। 9 নম্বর আগের যে পর্বগুলো ছিল তাদের ক্ষেত্রে উল্টা, হৃৎপিণ্ডটা ছিল পেছনে, স্নায়ুগুলো ছিল সামনে। এই তো উল্টা। তো এটাই পর্যন্তই। এখন আমি একটু বলি যে এই দুইটা আসলে কী জিনিস, নটোকর্ড এবং নার্ভ কর্ড। তো তোমরা জানোই যে আমাদের শরীরে, আমরা যারা প্রাণী, আমাদের যে মেরুদণ্ডটা আছে, মেরুদণ্ডটা হচ্ছে হাড্ডি, রাইট? মেরুদণ্ড হচ্ছে হাড্ডি। কিন্তু আমরা যখন মায়ের পেটে ছিলাম তখন কিন্তু হাড্ডি বলে কিছু ছিল না। ছিল? মায়ের পেটে যখন ছিলাম তখন কিন্তু হাড্ডি বলে কিছু ছিল না, তখন ছিল তরুণাস্থি আর কি। তো তরুণাস্থি কি? অস্থি তো খুবই শক্ত, সহজে বাঁকানো যায় না, ঠিক কি না? তরুণাস্থিগুলো কিন্তু বাঁকানো যায়। এই যে দেখো, কান এইরকম করে দিলাম, ছেড়ে দিলাম, আবার আগের জায়গায় চলে আসলো। নাকটা বাঁকা করে দিলাম, আবার আগের জায়গায় চলে আসলো। এগুলো হচ্ছে তরুণাস্থি। তাহলে এখন বলো তো, নটোকর্ড যদি আমাদের মায়ের পেটে থাকে, এটা যদি তরুণাস্থি হয়, তাহলে এটা স্থিতিস্থাপক না অস্থিতিস্থাপক? স্থিতিস্থাপক। তাহলে এটার একটা ব্যাখ্যা এটা স্থিতিস্থাপক। ওকে, যেহেতু এই জিনিসটা বাকি যে জিনিসগুলো আছে, যে নার্ভ কর্ড এবং হৃৎপিণ্ড, বাকি যে জিনিসগুলো আছে সবাইকে সে আটকায় রাখবে, কলাম হিসাবে কাজ করতেছে, তাহলে এটা কিসের মতো হবে? দণ্ডের মতো হবে না? একটা বড় লাঠির মতো হবে না? তাহলে এই জন্য এটা দণ্ডাকার। তাই এই জন্য দেখবো বইয়ের মধ্যে লেখা আছে নটোকর্ড দণ্ডাকার স্থিতিস্থাপক একটি রজ্জু। ক্লিয়ার? তো যখন আমাদের বয়স বাড়ে বা আমরা যখন আরও বেশি উন্নত হই, একবার শেষের দিকে ভার্টিব্রাটা গিয়ে ম্যামালিয়া বা স্তন্যপায়ীতে যখন আমরা চলে যাই, তখনই দেখবা এই দণ্ডাকার স্থিতিস্থাপক জিনিসটাই অস্থিতে পরিণত হয়। যখন অস্থিতে পরিণত হয়ে যায় তখন আমরা এটাকে বলি মেরুদণ্ড। ওকে, মেরুদণ্ডের আরেকটা নাম স্পাইনাল কলাম। ওকে, তাহলে পেছনেরটাতে এবার আমরা চলে যাই নার্ভ কর্ড। আচ্ছা, তুমি বলো তো মুন্না, যে এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ জিনিস না, নার্ভটা?
আমাদের শরীরের সমস্ত তথ্য পরিবহন করে, সমস্ত শরীরের সমন্বয় সাধন করে, ঠিক কি না? তাহলে এই জিনিসটাকে তোমাকে সেভ করে রাখতে হবে না, সংরক্ষণ করতে হবে কি না? কারণ পেছন থেকে এসে যদি কেউ এসে আঘাত করে তাহলে কিন্তু তুমি মারা যাবা। তো এই জন্য করে কি, এই নটকর্ডটা পরবর্তীতে যখন অস্থিতে পরিণত হয় তখন সে করে কি, যে এটা এরকম প্রসারিত হয়ে পেছনেরটাকে এরকম ঢেকে রাখে, এইটা পেছনে গিয়ে ঢেকে রাখে, এই যে এটাকে আচ্ছাদিত করে রাখে, ঠিক আছে? তো তোমরা এখন বলো তো আমাকে, তোমাদের আমি পড়িয়েছিলাম বা তোমরা যারা পড়ছো, কঙ্কালতন্ত্রে মেরুদণ্ডের ভেতরে যখন একটা গহ্বর তৈরি হলো, এই যদি পেছনে গিয়ে ওইটাকে এরকম করে ঢেকে রাখে তাহলে মাঝখানে একটা গহ্বর তৈরি হলো না? এই গহ্বরটার নাম কি ছিল? কি নাম ছিল? স্পাইনাল ক্যানাল। তাহলে এটা যদি স্পাইনাল কলাম হয় তাহলে এর ভেতরে যে ফাঁকা জায়গাটা তৈরি হলো এটার নাম হচ্ছে স্পাইনাল ক্যানাল। তাহলে স্পাইনাল কলামের ভেতরে কি ছিল? স্পাইনাল কি ছিল? কর্ড ছিল বা সুষুম্না কাণ্ড ছিল। ক্লিয়ার? তো দেখো স্পাইনাল কর্ড, তাহলে এটাও একটা কর্ড। ক্লিয়ার? তাহলে এইটা পরবর্তী এটাকে ঢেকে রাখে। তাহলে নার্ভ কর্ডটি পরবর্তীতে কিসে আসলে পরিণত হচ্ছে? সুষুম্না কাণ্ড। ওকে, কোথায় যেন একটা সুর ছিল, সুরটা ছিঁড়ে গেছে। তো তোমরা মন খারাপ করো না, আমরা ইনশাল্লাহ খুব ভালোভাবে এটা শেষ করব। আমি একটু দ্রুত এটা টানি। তো কর্ডাটা পরের প্রাণীদের ক্ষেত্রে মনে রাখবা যে দুইটা কর্ড থাকে, একটা আছে নটোকর্ড আর একটা আছে নার্ভ কর্ড। নটোকর্ডটা হচ্ছে স্থিতিস্থাপক দণ্ডাকার, ওকে, পেছনে একটা নার্ভ কর্ড থাকে। নটোকর্ডটা পরবর্তীতে যারা বেশি উন্নত তাদের ক্ষেত্রে মেরুদণ্ডে পরিণত হয় এবং নার্ভ কর্ডটি সুষুম্না কাণ্ডে পরিণত হয়। ক্লিয়ার? তাহলে পড়া শেষ। কর্ডাটা পরের প্রাণীদের ক্ষেত্রে হৃৎপিণ্ডগুলো থাকে সামনের দিকে অঙ্কীয় দেশে, পেছনটা পৃষ্ঠীয়, তাহলে এটা অঙ্কীয় দেশ। ক্লিয়ার? এটা এই পর্যন্ত শেষ। এবার চলে আসি আমরা শ্বাস নেওয়ার জন্য এই যে গলার কাছে চলে আসি। এগুলো হচ্ছে ছিদ্রপথ, কাটা 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 কাটা। তো তোমরা তো জানো যে আমরা মাছ এর একই জিনিস, আমরা সবাই কর্ডাটা, রাইট? তো মাছের ক্ষেত্রে দেখবা এই যে এখানে কি থাকে, ফাঁকা ফাঁকা থাকে। তাহলে এগুলো কিসের ফাঁকা? ফুলকা আছে ভেতরে, রাইট? তাহলে এগুলোই হচ্ছে ফুলকা জন্য ছিদ্র বা ফুলকা রন্ধ্র। ইংলিশে বলা হয় গিল স্লিট। স্লিট মানে কি? কাটা। বুঝতে পারছো? এগুলো হচ্ছে গিল স্লিট বা ফুলকা রন্ধ্র। কিন্তু যখন আমরা উন্নত হই তখন আমাদের আর ফুলকা রন্ধ্রগুলো থাকে না। কি হয়? এটা বিলোপ হয়ে যায়, আমাদের যে ফুলকা রন্ধ্র নাই এখানে। এই পর্যন্ত ঠিক আছে? শেষ। এবার চলে আসি অ্যান্ডোস্টাইল। অ্যান্ডোস্টাইল আমরা স্টাইল করার জন্য কি পড়ি? এখানে টাই পড়ি কি না? তাহলে আমরা এখানে একটা টাই পরাই দিলাম এই জায়গায়। গলায় আমরা একটা টাই পরাই দিলাম। তো কর্ডাটা পরের প্রাণীদের ক্ষেত্রে বলা আছে এদের অ্যান্ডোস্টাইল থাকে। অ্যান্ডোস্টাইল মানে কি? অ্যান্ডো অর্থ হচ্ছে ভেতরে, স্টাইলের একটা ভাবানুবাদ বা একটা বড় একটা জিনিস, মানে যদি আমরা ভাবানুবাদ বা ব্রড মিনিং বুঝি, ব্যাপারটা এরকম হচ্ছে দণ্ডাকার কিছু একটা কিছু। ওকে, একটু দণ্ডাকার। ওই যে স্টাইলয়েড প্রসেস বলে তোমরা একটা নাম শুনছো না? স্টাইলয়েড প্রসেস থাকে। এই যে দেখো, এটা ছিল রেডিয়াস, বাংলার কথাই ভাবো, নিচের দিকে এইরকম একটা লম্বা কিছু থাকে, এটার নাম হচ্ছে স্টাইলয়েড প্রসেস। তাহলে ওই স্টাইল আর এই জিনিস একই জিনিস। দেখো এইটা আর এটা ছবি আমি একরকম করে দিয়েছি। তো গলার কাছে এটার আসলে কাজ কি? মাছেদের কথা চিন্তা করো, মাছরা কি করে? পানির মাধ্যমে কোনো একটা খাবার শরীরের ভেতরে নিয়ে আসে, রাইট? তো এই খাবারটাকে তুমি যদি আটকাইতে চাও, তাহলে এক কাজ করতে হবে, এখানে কিন্তু আঠা রাখতে হবে, আঠা। তাহলে এখানে ফুডটা আটকে যাবে, ঠিক কিনা? এই আঠাটা বা মিউকাসটা ক্ষরণ হয় এই অ্যান্ডোস্টাইল থেকে। এখান থেকে মিউকাস ক্ষরণ হয়। মিউকাসগুলো করে কি? পানির যে খাবারটা আছে খাবারটাকে সে আটকায় দেয়। বুঝতে পারছো? তো আমরা যেহেতু অনেক উন্নত হয়ে গেছি, আমাদের ক্ষেত্রে আর ওই ব্যাপারটা নাই। তখন স্টাইলয়েড প্রসেস আমাদের মানুষের ক্ষেত্রে দরকার আছে? নাই। মানুষের ক্ষেত্রে তখন কি হয়ে যায়? এই যে এখানে একটা গ্রন্থি আছে, নাম কি গ্রন্থি? থাইরয়েড গ্রন্থি।
তাহলে এটা থাইরয়েড গ্রন্থিতে পরিণত হয়ে যায়। ক্লিয়ার? আশা করছি এই পর্যন্ত বুঝতে পারছো তোমরা। শেষ। আরও কিছু কমন ব্যাপার স্যাপার আমি বলি। 1 নম্বর হচ্ছে উন্নত হইলে কি হবে, রক্তের মধ্যে লোহিত কণিকা চলে আসবে। লোহিত কণিকার ভেতরে কি থাকবে, হিমোগ্লোবিন থাকবে। তাহলে এটা কর্ডাটার একটা বৈশিষ্ট্য। এরপরে আরেকটা ব্যাপার, সেটা হলো কর্ডাটা পরে প্রাণীদের লেজ থাকে, মাছের লেজ আছে, তারপর হচ্ছে অনেকের লেজ থাকে, গরু ছাগলের লেজ আছে, বাঘের লেজ আছে, পাখির লেজ আছে, ব্যাঙের ছোটোবেলায় লেজ থাকে। মানুষের এখন আপাতত লেজ নাই। তা মানুষ আর হচ্ছে বাঘ তো একই জিনিস, তাই না? ওদের লেজ আছে, আমাদের নেই। তাহলে উন্নত প্রাণীতে লেজটার বিলোপ ঘটে। ক্লিয়ার? আরেকটা হচ্ছে পার্শ্ব পা থাকে। পার্শ্ব পা, কর্ডাটা পর প্রাণীদের পার্শ্ব পা থাকে। মাছের পা আছে? নাই। কিছু কিছু প্রাণীতে পা না থাকলো না, সমস্যা কি? বাঘের পা আছে কিনা? এটা হচ্ছে মূল শরীর। এই যে মূল শরীরের 2 সাইড থেকে 2টা হাত বের হয়েছে, যেমন ওদের পা বের হয়। তাহলে এগুলো হচ্ছে কি, পার্শ্ব পা। এটা মিড লাইন, পাশ থেকে বের হয়েছে। ক্লিয়ার? আচ্ছা, আর কি কি ব্যাখ্যা আছে? আর টপিক আছে, শীতটা কোথায়? আচ্ছা, ওইটা দাও। আমি আরেকটা কথা বলি, সেটা হলো খণ্ডকায়ন। তোমাদের জন্য প্রশ্ন, খণ্ডকায়ন কোন পর্বে প্রথম দেখা যায়? কোন পর্বে সর্বপ্রথম খণ্ডকায়ন দেখা যায়? লাস্ট টপিকটা আমরা খুব ভালো করে ইনশাল্লাহ পড়বো। আমি একটু কমেন্ট চেক করি। ফোন বন্ধ হয়ে গেছে, চার্জে লাগাতো এটা। যাক, 150 জন মানুষ এখনো ক্লাস করছে। খণ্ডকায়ন সর্বপ্রথম কোথায় দেখা গেছে মুন্না? অ্যানেলিডা আর আর্থ্রোপোডা, কোনটা আগে? হ্যাঁ, মলাস্কা 5, 4 নম্বরে নেমাটোডা ছিল, প্লাটিহেলমিনথিস, নেমাটোডা, দেন মলাস্কা, অ্যানেলিডা, তারপর আর্থ্রোপোডা, রাইট? তাহলে অ্যানেলিডা পর্বে সর্বপ্রথম খণ্ডকায়ন দেখা যায়। আমি বলেছিলাম না, অ্যানেলিডা পর্বের উদাহরণ হচ্ছে কেঁচো। কেঁচোর সাথে মানুষের একটা ভালো মিল আছে। কি কি মিল আছে? অনেকগুলো মিল আছে। যেমন তাদের রক্ত লাল, আমাদের রক্ত লাল। তাদের রক্ত সংবহন হচ্ছে বদ্ধ প্রকৃতির, আমাদের রক্ত সংবহন তন্ত্র হচ্ছে বদ্ধ প্রকৃতির। বদ্ধ প্রকৃতির মানে কি, রক্তগুলোকে কোথাও আটকে রাখা হয়েছে, রাইট? এই যে দেখো, এটা হচ্ছে হৃৎপিণ্ড। হৃৎপিণ্ড থেকে একটা রক্তনালী চলে গেছে, আবার সেগুলো হৃৎপিণ্ডে ফিরে আসছে, রাইট? তাহলে দেখো তো, রক্তগুলো কখনো এই রক্তনালী এবং হৃৎপিণ্ডের বাইরে চলে গেছে? কখনো যায় নাই। এইটাকে বলে বদ্ধ রক্ত সংবহন তন্ত্র। তাহলে কর্ডাটার বদ্ধ রক্ত সংবহন তন্ত্র আছে, এটা একটা মিল। আরেকটা মিল কি, সেটা হলো অ্যানেলিডাতে সর্বপ্রথম খণ্ডকায়ন দেখা গেছে। এই যে এটা একটা খণ্ড, এটা একটা খণ্ড, এটা একটা, এটা একটা, এটা একটা, রাইট? মানুষের ক্ষেত্রে কি খণ্ডকায়ন আছে কি না? তোমাদের আমি প্রশ্ন দিচ্ছি, তোমরা উত্তর দিবা। তো তোমাদের এই প্রশ্নের উত্তর হচ্ছে আমাদেরও খণ্ডকায়ন আছে। অ্যানেলিডার যেটা ছিল, আমাদেরও খণ্ডকায়ন আছে। প্রশ্ন হলো, খণ্ডকায়ন 3 ধরনের: বাহ্যিক খণ্ডকায়ন, অভ্যন্তরীণ খণ্ডকায়ন, আরেকটা হচ্ছে উভয় বা বাহ্যিক অভ্যন্তরীণ খণ্ডকায়ন। তো তোমরা একটু আমাকে বলো যে এই যে ক, খ, গ, এই 3টার মধ্যে মানুষের কোনটা
কর্ডাটা পর্বের কোনটা থাকে, আর হচ্ছে অ্যানিলিডা পর্বের কোন ধরনের খণ্ডকায়ন থাকে? অহনা মুন্নি বলেছ মলাস্কা অখণ্ডকায়িত। এই পাগলা, মলাস্কা, হ্যাঁ মলাস্কা অখণ্ডকায়িত। আচ্ছা, একজন বলেছ যে অ্যানিলিডাতে ক, কর্ডাটা হচ্ছে গ, শেষেরটা মানুষের, অ্যানিলিডারটা হচ্ছে অভ্যন্তরীণ। মানুষের বোধ, কর্ডাটার অভ্যন্তরীণ, নিলয় ঘোষ। আচ্ছা তোমরা একটু মেলাও তো মুন্না। খণ্ডকায়ন মানে হচ্ছে কোনো একটা শরীরের পার্ট আছে খণ্ড 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 খণ্ড, রাইট? এখন দেখো তো, এইটা কাটছিল অ্যানিলিডা পর্ব, রাইট? তো আমি যদি এই যে কাটি, তাহলে দেখো উপরে 3টা গেল, নিচে এরকম চলে গেল। তুমি যদি চাও এখানে কাটতে, তাহলে দেখো আলাদা একটা করতে পারবা, কোনো সমস্যা নাই। তোমরা যারা কেঁচো দেখেছো, কেঁচোটার দিকে তাকাইলে দেখবা যে গায়ের উপর কাটা 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 দাগ আছে, রাইট? তার মানে হলো কেঁচো বাইরে থেকেও আমরা দেখতে পাচ্ছি, যখন আলাদা করি কি সুন্দর খণ্ডিত হয়ে গেল, তার মানে ভেতরের দিকেও কাটা ছিল, তাই না? ঠিক কি না? কাগজের মতো ফোটা 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 করে যখন ছিদ্র করা, টান দিলে খুলে যায়, কেঁচোর ক্ষেত্রেও এরকম। তাহলে এদের বাইরেও খণ্ডিত, ভেতরেও খণ্ডিত, এই জন্য আমরা টান দেওয়ার সাথে কি সুন্দর খুলে গেছে, আলাদা হয়ে গেছে। ওকে, মানুষের ক্ষেত্রে দেখা যাচ্ছে, দেখো তো এই যে স্কিন দিয়ে ঢাকা, এখানে যে ভেতরে খণ্ড আছে এটা দেখা যাচ্ছে। এই হাড্ডিটা আর এই হাড্ডিটা কি এক? এই হাড্ডির দুইটার মাঝখানে ফাঁকা আছে না? আছে। তাহলে আমরা বলতে পারি না আমাদের পুরো হাড়টার মধ্যে এখানে একটা খণ্ড আছে, এখানে একটা খণ্ড আছে, আছে কি না? এগুলোতে খণ্ড আছে, আছে কি না? তাহলে আমাদের খণ্ডকায়ন আছে কি না? লেজের ক্ষেত্রে ভাবো তো, মেরুদণ্ডটা 33টা খণ্ড, রাইট? তো মেরুদণ্ড 33টা খণ্ড আমাদের শরীরের ভেতরে আমরা কি দেখতে পাচ্ছি? পাচ্ছি না। তাহলে এখন বলো তো, মানুষ বা কর্ডাটার কোন ধরনের খণ্ডকায়ন আছে? দেখো আমরা বাহ্যিকটা দেখতে পাচ্ছি না, রাইট? তাহলে এই অপশনে যেহেতু বাহ্যিক আছে, তাহলে এটাও নয়, অভ্যন্তরীণ খণ্ডকায়ন থাকে কর্ডাটার ক্ষেত্রে। ওকে, তাহলে অ্যানিলিডার ক্ষেত্রে এইটা হচ্ছে অ্যানিলিডা, বাইরে ভেতরে, আর কর্ডাটার ক্ষেত্রে শুধুমাত্র অভ্যন্তরীণ খণ্ডকায়ন থাকে। আশা করি বুঝতে পেরেছো। এখানে একটা ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে প্রকৃত খণ্ডকায়ন কি জিনিস। মুন্না, আমি যদি আমার হাতটাকে টান দিই, তাহলে স্কিনটা ছিঁড়ে যাবে কিনা? হাড্ডি দুইটা তো ভাঙছেন, হাড্ডি দুইটা আলাদা হচ্ছে, কিন্তু স্কিনটা ছিঁড়ে যাচ্ছে। তাহলে ঠিকঠাক আমি আলাদা করতে পারছি? পারি নাই। তাহলে ঠিকঠাক বা প্রকৃত বা ট্রু খণ্ডকায়ন আমার নাই। কিন্তু অ্যানিলিডা পর প্রাণীটাকে আস্তে করে টান দাও, দেখবো বাইরে ভেতরে সব দিক দিয়ে খুলে গেল। তাহলে এইটাই হচ্ছে প্রকৃত খণ্ডকায়ন, বাইরেও কাটা ভেতরেও কাটা। তাহলে বলো তো, প্রকৃত বা ট্রু সেগমেন্টেশনের উদাহরণ কোনটা? এই যে এটা, বাহ্যিক এবং অভ্যন্তরীণ বা অ্যানিলিডা। তাহলে আমাদের ক্ষেত্রে ট্রু সেগমেন্টেশন নাই, প্রকৃত খণ্ডকায়ন নাই। খণ্ডকায়ন আছে, সেটা শুধুমাত্র অভ্যন্তরীণ, রাইট? মেরুদণ্ডে আছে আমাদের, যাদের লেজ আছে তাদের লেজের ক্ষেত্রে খণ্ডকায়ন আছে, আমাদের স্কিনে খণ্ডকায়ন আছে, আমাদের মস্তিষ্কে স্নায়ুতে খণ্ডকায়ন আছে। বুঝতে পারছো? এই হচ্ছে ঘটনা। তো আশা করি কর্ডাটার বৈশিষ্ট্যগুলো নিয়ে তোমাদের আপাতত কোনো কমপ্লেন নেই। তারপর আমি দেখি কোনো কিছু মিস গেল কিনা। আচ্ছা, একটা শব্দ আছে, ফাঁপা নলাকার নার্ভ কর্ড বা স্নায়ুরজ্জু, এইটা দ্বারা কি বোঝাইছে? মুন্না, এনি আইডিয়া? ফাঁপা নলাকার স্নায়ুরজ্জু দ্বারা কি বোঝাইছে? এনি আইডিয়া? যারা একাডেমিক কোর্সে আসো তাদের আমি ব্রেন পড়াচ্ছি, তো ব্রেন পড়ার সময় খেয়াল করে দেখবা যে ব্রেনের ভেতরে এইরকম, এটা হচ্ছে ব্রেন, আর এই যে নিচেরটা আছে স্পাইনাল কর্ড। আমাদের ব্রেনের ভেতরে এরকম ফাঁকা ফাঁকা জায়গা আছে, এগুলোকে ভেন্ট্রিকল বলা হয়।
আমাদের যে সুষুম্না কাণ্ডটা আছে তার ভেতরে এরকম একটা নালী আছে, এটাকে বলে কেন্দ্রীয় নালী বা সেন্ট্রাল ক্যানেল। বুঝতে পারছো? তাহলে আমি কিন্তু এই যে নার্ভ কর্ড বা সুষুম্না কাণ্ডের কথা বলেছি, এইটাই তো মানুষের সুষুম্না কাণ্ড, তাই না? ভেতরে একটা যেহেতু ফাঁকা আছে, তাহলে এটা কিসের মতো হবে? নলের মতো না? নলের তো ভেতরে ফাঁকা থাকে, তো এই জন্য এটাকে বলেছে নলাকার। যেহেতু ভেতরে ফাঁকা আছে এই জন্য এটার নাম হচ্ছে ফাঁপা। তাহলে ফাঁপা, এই যে নলের মতো ভেতরে ফাঁকা আছে, তাহলে এটা একটা নলের মতো এবং ফাঁপা স্নায়ুরজ্জু বা নার্ভ কর্ড। ক্লিয়ার? আশা করি সবাই বুঝতে পেরেছ। এখন আমি তোমাদের পড়াবো কর্ডাটার যে সাব ফাইলামগুলো আছে তিনটা, তার মধ্যে একটা আজকে বিস্তারিত পড়াবো। তার আগে আমি 3 মিনিটের একটা ব্রেক নিব, কারণ কর্ডাটা আমি যত সুন্দর করে পড়াতে চেয়েছিলাম পড়াইতে পারি নাই, আমার ছোট একটা ব্রেক লাগবে।
আসসালামু আলাইকুম। আজকের ক্লাসের লাস্ট টপিক, আমরা চেয়েছিলাম যে এই ফার্স্ট চ্যাপ্টারটা আমরা 3টা ক্লাসে শেষ করব। যেহেতু আমি বিস্তারিত পড়াচ্ছি তাহলে 5টা ক্লাসই শেষ হচ্ছে, 2টা ক্লাস এক্সট্রা লাগছে। সমস্যা নাই, যদি 36টা ক্লাস পারও হয়ে যায় আমি তোমাদের ভালোভাবে এইটা শেষ করে দেব, যেন পরবর্তীতে মেডিকেল অ্যাডমিশনে তোমাদের জন্য এই চ্যাপ্টারগুলোতে এক্সট্রা কিছু পড়তে না হয়। আমি বলে দেবো কী কী পড়তে হবে। আজকে আমরা যেগুলো পড়েছি এগুলো থেকে যে কোশ্চেনগুলো হবে আজকে ক্লাস শেষে আমি আপলোড দিয়ে দিব, লাস্ট ক্লাস আর আজকেরটা, ঠিক আছে? ওকে, তাহলে আমরা এখন দেখব কর্ডাটা। কর্ডাটা কি ছিল? পর্ব। কর্ডাটা থেকে ডিপে যেতে হবে, কারণ কর্ডাটা যেহেতু আমরা আছি, তাহলে উন্নত প্রাণী যেহেতু এরা সব থেকে বেশি, তো এই জন্যই আমাদের এটা পড়তে হবে। কর্ডাটা এটা হচ্ছে ফাইলাম। ফাইলামের নিচেই কিছু বৃহৎ শ্রেণী আছে। ফাইলামের নিচে কিছু বৃহৎ শ্রেণী আছে আর কি। তো এইটাকে বলা হচ্ছে সাব ফাইলাম। তাহলে আমরা এখন দেখতেছি কর্ডাটার সাব ফাইলাম বা উপপর্ব। ক্লিয়ার? উপপর্ব পড়তেছি আমরা। উপপর্ব 3টা, একটা হচ্ছে ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, আর একটা হচ্ছে ভার্টিব্রাটা। ক্লিয়ার? তাহলে আমরা আজকে এই দুটো পড়বো না, ইউরোকর্ডাটা দেখব। তাহলে আমি আগে নামটা লিখলাম, নাম থেকে আমরা কি কি পাই দেখব। প্রিয় স্টুডেন্ট, যখনই আমরা ইউরোকর্ডাটার নামটা দেখি, তো ব্রডলি যদি চিন্তা করো, ইউরো শব্দ ধরা যাক ইউরিন। ইউরিন মানে হচ্ছে মূত্র। তাহলে মূত্র বা মূত্রনালী এটা কিন্তু শরীরের একেবারে শেষের দিকে থাকে, রাইট? সামনের দিকে থাকে না, নিচের দিকে থাকে। তাহলে শরীরের একবারে শেষ পার্টে থাকে। তো ধরা যাক এটা একটা প্রাণী। আজকে আমরা পড়ছি ইউরোকর্ডাটা, এটা হচ্ছে ইউরোকর্ডাটার প্রাণী। ক্লিয়ার? তো আমরা তো জানি যে কর্ডাটা পরের প্রাণীতে 2টা কর্ড থাকে, একটা হচ্ছে নোটোকর্ড আর একটা হচ্ছে নার্ভ কর্ড। তো এইটাকে আমরা ইউরোকর্ডাটা বানাবো। নামের মধ্যেই বলে দিচ্ছে ইউরোকর্ডাটা। তাহলে ইউরো মানে আসলে কি? শরীরের শেষ দিক মানে হচ্ছে লেজ, রাইট? শরীরের শেষ দিক মানে কি? লেজ। সামনের দিকে হলে মাথা হতো। তো দেখো, ইউরোকর্ডাটা শব্দের অর্থ হচ্ছে যাদের কর্ড আছে, কোথায় আছে? লেজের দিকে আছে। তাহলে এটা সামনের দিক যদি হয়, তাহলে আমরা এক কাজ করি, আপাতত স্নায়ু কর্ডটা বা নার্ভ কর্ডটা না পড়ি, এইটা দেখি। দেখো, শরীরের একেবারে শেষের দিকে আছে। তাহলে এখন বলো তো, ইউরোকর্ডাটা প্রাণীদের নোটোকর্ডটা কোথায় থাকে? শরীরের শেষের দিকে বা লেজের দিকে থাকে। ক্লিয়ার? অল্প একটু না, এই অল্প একটু হওয়ার জন্য যেটা হয় যে জন্মের সময় থাকে অল্প, যেহেতু ধীরে ধীরে হারায় যায়। বেশি হলে হারানো কিন্তু টাফ, রাইট? ছোট্ট একটা চাবি, চাবির সাথে কেন আমরা রিং ঝুলাই? এনি আইডিয়া? ছোট্ট একটা চাবি আছে, চাবির সাথে আমরা একটা বড় একটা রিং ঝোলায় রাখি, ঠিক কি না? যেন চাবিটা না হারায় যায়, ঠিক না? তাহলে যে ছোট হয় তাহলে চাবিটা হারায় যেতে পারে, চোখের আড়ালে যেতে পারে, আমাদের খুঁজে পেতে টাফ হতে পারে। সেম ব্যাপার, ইউরোকর্ডাটা ইউরো বা পশ্চাৎ দিকে যেহেতু কর্ডটা থাকে, এই জন্য এটা বয়স বাড়ার সাথে সাথে হারিয়ে যায়। তাহলে আমরা একটা বৈশিষ্ট্য পেলাম, পরিণত অবস্থায় নোটোকর্ড থাকবে? থাকবে কি থাকবে না? থাকবে না, থাকবে না। এটা খুব ইম্পর্টেন্ট একটা। তাহলে কখন ছিল এটা? ভ্রূণ অবস্থায় নোটোকর্ড থাকে। এগুলো মুখস্থ করার কিছু নেই। দেন এই যে প্রাণীটা দেখতে পাচ্ছ, এই প্রাণীটা কিন্তু খুব ইউনিক একটা প্রাণী। ইউরো মানে দেখো, আমি প্রথমে একটা কিন্তু গল্প বলেছিলাম। ইউরো মানে কি? ইউরিন। ইউরিন মানে কি? মূত্র। তাহলে মানুষের শরীর থেকে যে মূত্র, কিংবা যে কোনো প্রাণীর শরীর থেকে মূত্র ত্যাগ কীভাবে হয়? সব এগে বের হয় না পানি? তাহলে এইসব প্রাণীদের ক্ষেত্রেও আমি একটা প্রাণীর এমনি ছবি অ্যাড করি।
এটা হচ্ছে একটা প্রাণী, এটা হচ্ছে ইউরোকর্ডাটার প্রাণী। শরীর থেকে সবেগে ইউরিন নির্গত হয়, নাম দেখে আমরা বুঝতেছি। এই সবেগে ইউরিন নির্গত হয় বলে প্রাণীটাকে দেখলে আমাদের কিসের মতো মনে হবে? ঝর্ণার মতো মনে হবে না? যেহেতু এরা সাগরে থাকে, তখন আমরা এটা কি বলবো? সাগরের ঝর্ণা বা সাগরের ফোয়ারা, রাইট? তো এই জন্য ইউরোকর্ডাটাকে বলা হয় সি স্কোয়ার্ড বা সাগর ফোয়ারা। ক্লিয়ার? তাহলে ইউরোকর্ডাটা, ইউরো মানে হচ্ছে ইউরিন, ইউরিন মানে হচ্ছে এইসব প্রাণীর শরীর থেকে ইউরিন বের হবে। ইউরিন বের হলে তাদের ফোয়ারার মতো লাগবে, এই জন্য এটাকে বলা হচ্ছে সাগর ফোয়ারা বা সি স্কোয়ার্ড। ক্লিয়ার? এরপরের কথা হচ্ছে এরা যদি ইউরোকর্ডাটা, ইউরো মানে হচ্ছে লেজ বা শেষের দিক, তাহলে এদের শরীরের লেজের দিকে শুধুমাত্র কর্ড থাকবে, এই জন্য ইউরোকর্ডাটা। যেহেতু শেষের দিকে অল্প আছে, তাহলে ছোটোবেলায় থাকবে, বয়স বাড়ার সাথে সাথে অল্পটা হারিয়ে যাবে, চাবি যেভাবে আমাদের হারিয়ে যায়। ক্লিয়ার? পরিণত অবস্থায় থাকে না, অপরিণত অবস্থায় ছিল। এই যে এই প্রাণীটা দেখতে পাচ্ছ, এই প্রাণীটা কিন্তু পরিণত। এই প্রাণীটা যখন ছোট ছিল, ধরা যাক এরকম ছিল ছোট অবস্থায়, তাহলে এর এখানে একটু ছিল, তাহলে যখন এটা পরিণত হয়ে গেল, দেখো এখানে আর নাই। বুঝতে পারছো? আচ্ছা বলো তো, যারা এরকম করে সবেগে মূত্র ত্যাগ করে, এটা ভালো না খারাপ? এটা তো খারাপ। যেহেতু এরা খারাপ, তাহলে খারাপ মানুষরা কি হবে? স্বাভাবিক মানুষের সাথে চলাচল করতে পারবে? খারাপ মানুষকে আমরা কেউ পছন্দ করি না। তাহলে এটা যেহেতু খারাপ প্রাণী, সবেগে মূত্র ত্যাগ করে, তাহলে এর সাথে আমরা চলাচল করব না। তো ন্যাচারালি কী হবে? নিশ্চল হবে, তাই না? চলাচল করতে পারবে? মানুষের সাথে পারবে না, তাহলে এরা নিশ্চল হয়। তো এখানে আবার একটা প্রবলেম, সেটা হলো বয়স তো দুইটা, ছোটবেলার একটা বয়স, বড় একটা বয়স, রাইট? তো বলো তো, এই ছবিটাই তো এই যে মূত্র ত্যাগ করছে, তাই না? তাহলে এটা কি ছবি? এটা পরিণত না? তাহলে কখন নিশ্চলেরা হয়? পরিণত অবস্থায়। তাহলে যখন অপরিণত বা ভ্রূণ থাকে, অপরিণত, তখন কিন্তু এরা সচল থাকে, চলাচল করতে পারে। বুঝতে পারছো? কারণ আগে ছিল নটোকর্ড বা মেরুদণ্ড, এখন নাই। যেহেতু ছোটোবেলায় ছিল, চলাচল করতে পারছে, বড় হওয়ার পর যেহেতু নাই, তখন সে নিশ্চল হয়ে গেছে। আশা করি এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছ। এখন কথা হলো, যারা খারাপ মানুষ, তারা কি লোকচক্ষুর সামনে তাদের জন্য থাকা কি সুবিধার না? তাহলে তারা কিন্তু লুকায় লুকায় থাকবে। তাহলে এখন বলো তো, সমুদ্রের উপরে থাকবে না তলদেশে থাকবে? তলদেশে থাকবে, রাইট? তাহলে এরা কোথায় থাকে? সমুদ্রের তলদেশে। যেহেতু নিশ্চল থাকে, চলাচল করতে পারে না, তাহলে সে কি করবে? আরেকজনের ঘাড়ে বসে থাকবে, কোনো একটা ভারী বস্তু, কোনো একটা কিছু এর গায়ের উপরে থাকবে, রাইট? ছোটোবেলায় যেহেতু সাঁতার কাটতে পারছে, ছোটোবেলায় কি সে তলদেশে যাবে? ছোটোবেলায় তো সে ভালো ছিল, তাহলে ছোটোবেলায় কিন্তু সে তলদেশে থাকে না। এবার আরেকটা প্রশ্ন, কোন তলদেশে থাকবে? গভীর সমুদ্রে গিয়ে না উপকূলের কাছে? এনি আইডিয়া? এই যে ধরা খেয়ে গেছে। গভীর সমুদ্রে গেলে একটা প্রবলেম আছে, সেটা হলো গভীর সমুদ্রের তলদেশে তো সূর্যের আলো পৌঁছায় না। তাহলে একে কোথায় থাকতে হবে? উপকূলের কাছাকাছি তলদেশে থাকতে হবে, সূর্যের আলো পৌঁছাবে, ওখানে আরও অনেক প্রাণী আছে, ওখানে উদ্ভিদ হচ্ছে সূর্যের আলোর কারণে, সে সহজে থাকতে পারবে। সহজ না কঠিন? তাহলে সব লজিক্যাল ব্যাপার স্যাপার, কোনো কিছু হুট করে আসে নাই। তলদেশে থাকে, সমুদ্রের উপকূলের কাছাকাছি। ওকে, এবার চলে আসি আমরা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্নে, সেটা হলো আচ্ছা, যারা মূত্র ত্যাগ করে তারা তো খারাপ, এই জন্য তারা সমুদ্রের তলদেশে আছে। যারা খারাপ তারা তো মানুষের সাথে চলাচল করতে পারবে না, ন্যাচারালি তারা একা একা থাকবে নিশ্চল অবস্থায়। এটাও তো নিশ্চল হয়ে গেছে। এখন বলো তো, যারা খারাপ তারা কি গায়ের মধ্যে একটা আবরণ দিয়ে লুকায় থাকবে কিনা? তাহলে এদের শরীরের বাইরে একটা আবরণ আছে। বুঝতে পারছো? এই আবরণটার দুইটা নাম, একটা হচ্ছে টিউনিক
আর একটা হচ্ছে টেস্ট। তো যখন আমি তোমাদের আমাদের ওই একাডেমিক কোর্সে তো আমি পড়াচ্ছি প্রাণীর প্রজনন, যেটা আর কি মানবদেহের ধারাবাহিকতা, তখন শুক্রাশয় পড়ানোর সময় আমি তোমাদের কিন্তু কিছু আবরণের কথা পড়াবো। তো আবরণগুলোর কিন্তু নাম শুরু হয় টিউনিক দ্বারা। কি দ্বারা? টিউনিক দ্বারা। কখন টিউনিক দ্বারা নাম শুরু হয়? যখন আবরণটা খুব পাতলা হয়। তাহলে টিউনিক মানে কি আবরণ? পাতলা আবরণ। তাহলে বলো তো টেস্ট মানে কি? পুরু আবরণ। যারা খারাপ তারা তো আবরণে বেষ্টিত হয়ে লুকায় থাকবে, রাইট? তা তাদের আবরণের নাম হচ্ছে টিউনিক, টেস্ট। টিউনিকটা হচ্ছে পাতলা আবরণ, আর হচ্ছে টেস্ট মানে হচ্ছে পুরু আবরণ। ওকে, তো এখানে আর একটা কথা হচ্ছে, বেশিরভাগের ক্ষেত্রে টেস্ট থাকবে না, বেশিরভাগের ক্ষেত্রে টিউনিক থাকবে, পাতলা আবরণ থাকবে। এনি আইডিয়া? এনি আইডিয়া? বেশিরভাগের ক্ষেত্রে পাতলা আবরণ থাকে। এই জন্য এইসব প্রাণীকে শুধুমাত্র সমুদ্রের ফোয়ারা বা সি স্কোয়ার্ট না বলে আরও একটা নাম বলা হয়, সেটার নাম হচ্ছে টিউনিকেটস। টিউনিকেটস, পাতলা আবরণযুক্ত প্রাণী। বুঝতে পারছো? আশা করি সবাই বুঝতে পেরেছো এই পর্যন্ত। এখন আর একটা কথা হচ্ছে, সাইফন। প্রিয় স্টুডেন্ট, দেখো এই পাশ থেকে পানি আসতেছে, পানিতে এই পাশে বের হয়ে যাচ্ছে, রাইট? তো এই পাশে পানি আসতেছে, এসে পেঁচিয়ে যাচ্ছে নলটা। এই যে দেখো এখানে এসে বের হয়ে যাচ্ছে, পানি আসতেছে, বের হয়ে যাচ্ছে। বুঝতে পারছো? তো দেখো এই যে নলটা, এই নলটাকে কিন্তু বলা হয় সাইফন। সাইফন। তাহলে এখন বলো তো, কোন পথে তাদের শরীর থেকে পানি নির্গত হয় সবেগে, সজোরে? সাইফনের মাধ্যমে। সাইফন শব্দের অর্থ কিন্তু নল। কোন ধরনের নল বলে রাখি, বাড়িতে যে কমোড থাকে না, তোমরা দেখবা কমোডের নিচের দিকে কমোড যেটা আছে, পাইপটা বের হয়, হওয়ার পর এইরকম থাকে, এরকম বাঁকা হয় না? হয় কি না? হয় কি না? তাহলে এই যে এখানে যে ওয়াটার চেম্বারটা থাকে, যেটা আমরা হচ্ছে টান দিই বা চাপ দিই, দিলে পানিটা এই পাশে বের হয়ে আসে কমোডের মধ্যে। দেখো অনেকগুলো পানি, তাহলে এটার একটা ফোর্স আছে, এই জায়গাটা একটু সরু থাকে, তো যখন চাপ দেওয়া হয় সব পানি নামা শুরু করে। তো অনেকগুলো পানি প্রচণ্ড ফোর্সে চলে আসতেছে, আসার পর সরু একটা ছিদ্র পথে যে পানিগুলো বের হতে চায়, তাহলে সাই সাই করে পানিগুলো বের হবে, রাইট? কারণ এখান থেকে চাপ দিতেছে। তো এই ধরনের নলকে বলা হয় সাইফন। তাহলে বলো তো আমাদের বাসায় সাইফন কোথায় থাকে? বাথরুমে, কমোডে থাকে। তো সাইফন বা ওই বিশেষ ধরনের নল আছে বলেই কিন্তু শরীর থেকে পানিটা সবেগে বের হয়। বুঝতে পারছো? এই পর্যন্ত কি সবার ক্লিয়ার? আমি কিন্তু ইউরোকর্ডাটা পড়িয়ে শেষ করেছি। এর আবার শ্রেণী আছে 3টা, ওটা খুব সহজ, 3 মিনিটের মধ্যে আমি শেষ করব। তোমরা শুধু কমেন্টে বলো ভাই এটা বুঝতে পারছি। ইউরোকর্ডাটা নিয়ে আর কোনো প্রবলেম নেই। আচ্ছা, সমুদ্রের গভীরে বলতে আসলে পানির নিচের কথা বলেছি আমি। ওকে, সিলিয়ার। আমি যাওয়ার আগে কিন্তু 2-3টা প্রশ্ন করব, তোমরা প্রশ্নের আনসার দিয়ে চলে যাবো। দেখো ভালো করে, এখন তুমি যদি ক্লাসিফিকেশনটা না বোঝো, পরবর্তীতে তোমার জন্য মনে রাখা খুব টাফ হবে। কর্ডাটাকে আমরা প্রথমে 3 ভাগে ভাগ করেছি। যে ভাগটা করেছি, এটা কর্ডাটা ফাইলাম ছিল, তাহলে এটা হচ্ছে সাব ফাইলাম। ওকে, কি কি ছিল? ইউরো
কর্ডাটা, সেফালো কর্ডাটা, আর একটা হচ্ছে ভার্টিব্রাটা, রাইট? এগুলো কিন্তু সাব ফাইলাম বা উপপর্ব। এখন দেখো উপপর্বের পরপর কি আসে, PCOFGS, PCOFGS তোমরা তো জানো, লাস্টে আছে স্পেসিস, জিতে আছে জেনাস, এফতে হচ্ছে ফ্যামিলি, ওতে হচ্ছে অর্ডার, ফাইলামের পর হচ্ছে ক্লাস, রাইট? তো এখন একটু দেখো, এটা হচ্ছে ফাইলাম, ফাইলামের পর আমরা কি পেলাম, সাব ফাইলাম। তাহলে ফাইলামের পর আমরা এই যে মাঝখানে এখানে পেয়েছিলাম সাব ফাইলাম তিনটা, এরপর কি ক্লাস। তাহলে আমরা কিন্তু এখন যদি ভাগ করি এগুলো ক্লাসে পাবো, রাইট? তাহলে ইউরোকর্ডাটাকে যদি আমরা ভাগ করি তিনটা ক্লাস পাবো। একটা হচ্ছে বাংলায় লিখি আমি, এসিডিয়াশিয়া, 2 নম্বর হচ্ছে থেলিয়াশিয়া, আর একটা হচ্ছে লার্ভেশিয়া বা লার্ভাশিয়া। যেহেতু এই তিনটার একটা করে উদাহরণ দেওয়া আছে, উদাহরণগুলো মুখস্থ করবা, বাইরে গিয়ে ফোন রিসিভ করো। এই তিনটা মনে রাখার খুব সহজ একটা উপায় আছে, আমি দিয়ে দিই। সেটা হলো, আচ্ছা এটা দেখে, নামটা দেখে কি মনে হচ্ছে, লার্ভার মতো না এরা? তাহলে প্রাণীটা এরকম হবে, একটা লেজের মতো থাকবে। লার্ভা হলো, কারণ লার্ভাদের কি থাকে, লেজ থাকে চলাচলের জন্য। এতক্ষণ পর্যন্ত আমরা যতগুলো লার্ভার কথা বলেছিলাম সবগুলো লার্ভা হচ্ছে মুক্ত সাঁতারু, কারণ তাদের লেজ আছে কিংবা সিলিয়া আছে। ওকে, তাহলে লার্ভেশিয়ার বৈশিষ্ট্য দেখো, এক, এটা কিসের মতো মনে হচ্ছে, ব্যাঙাচির মতো মনে হচ্ছে না? এটা হচ্ছে ব্যাঙাচির মতো। ওকে, তাহলে খুব সহজ, লার্ভেশিয়া দেখে লার্ভার মতো, কিসের লার্ভা, ব্যাঙের লার্ভার মতো। এই যে দেখো, তার মানে এদের কি আছে, লেজ আছে, দেখতে ব্যাঙাচির মতো। এবার চলে আসি, ব্যাঙাচি তো খুব ছোট ছোট পানির মধ্যে থাকে, এরা নিজেরাও কিন্তু ওয়াটার কালার না, স্বচ্ছ কিনা, স্বচ্ছ। তাহলে এদের দেহটা হচ্ছে স্বচ্ছ। ওকে, তাহলে আশা করি বুঝতে পেরেছো। এখানে একটা শুধু আমি কথা বলি, আচ্ছা বলো তো, আমার শরীরে আমি টিউনিক দিলে স্বচ্ছ হব না টেস্ট দিলে স্বচ্ছ হব? এনি আইডিয়া? টিউনিক দিলে স্বচ্ছ হব, কারণ টিউনিক মানে কি, পাতলা আবরণ। টেস্ট মানে কি, পুরু আবরণ। তাহলে পুরু আবরণ দিলে আমি কিন্তু স্বচ্ছ থাকছি না, হয় অস্বচ্ছ হচ্ছি কিংবা অর্ধস্বচ্ছ হব, রাইট? তাহলে এদের আবরণ কিন্তু টিউনিক, খুব ইম্পর্ট্যান্ট, মাথায় রাখো। তাহলে স্বচ্ছ শব্দটা মনে রাখতে হবে। দেখতে এরা ব্যাঙাচির মতো, যাদের লেজ আছে। শেষ। থেলিয়াশিয়া, এইরকম দেখতে। থেলিয়াশিয়া এভাবে মনে রাখবা, থেলিয়া মানে হচ্ছে থালা, থালার মতো। আমি একটু থালাটা একটু বাঁকা 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 করে দিলাম, পিপের মতো হয়ে গেল। এটা পিপের মতো হয়েছে না, মদের পিপের মতো হয়েছে কিনা? তাহলে এরা দেখতে কিসের মতো, পিপের মতো। ক্লিয়ার? 2 নম্বর হচ্ছে, এই যে দেখছো স্বচ্ছ, এরা হচ্ছে স্বচ্ছ। তো এইটা দেখে আরেকটা জিনিসের কথা আসলে বলে রাখি, যেহেতু থেলিয়াশিয়া মানে তো থালা, থালায় যখন আমরা ভাত খাই তখন ভাতের সাথে আমরা একটা লেবু কেটে নিই, রাইট? তাহলে শুধুমাত্র পিপের মতো না, এটা লেবুর মতো হতে পারে। খেয়াল করে দেখো, তুমি কিন্তু কখনোই এই লেবু শব্দটাকে লার্ভেশিয়া বা লার্ভায় দিতে পারবে না। তবে লেবু শব্দটাকে কিন্তু চাইলে তুমি এসিডিয়াশিয়া, এসিডে দিতে পারো, কারণ লেবুতে এসিড থাকে। এই জন্য এটাই মনে রাখতে হবে যে লেবু কখনোই আমরা এসিডে দিব না। লেবু কথাটা তখনই ব্যবহার করো যখন সেখানে থালার কথা আছে। থালা মানে ভাত, ভাতের সাথে আমরা লেবু কেটে খাচ্ছি। ওকে, শেষ। এবার চলে আসি এসিডিয়াশিয়া। এটাও স্বচ্ছ হলো, এটাও স্বচ্ছ হলো, দুইটাতে আমরা টিউনিক দিলাম। তাহলে একটাতে টেস্ট দেওয়া লাগবে না? টেস্ট দেওয়ার জন্য যেটা হবে যে আমরা এখানে টেস্ট দিব, তাহলে এটা কি হবে, অর্ধস্বচ্ছ। অর্ধস্বচ্ছ মানে কি, টেস্ট দিছি, টেস্ট মানে কি, পুরু আবরণ না? তাহলে এটা হচ্ছে পুরু আবরণ। আচ্ছা, পুরু আবরণ যদি একটা দিই তাহলে ওই আবরণটা কি স্থায়ী না অস্থায়ী হয়? স্থায়ী আবরণ হয়। তাহলে এটা হচ্ছে স্থায়ী আবরণ।
তাহলে অ্যাসিডিয়াশিয়া যেটা আছে তার আবরণটা হচ্ছে পুরু হওয়ার কারণে আমরা অর্ধস্বচ্ছ, এটা এই পাশ থেকে ও পাশে দেখতে পাবো না সহজে। ওকে, শেষ। এই হচ্ছে ঘটনা। তো এইটার একটা আকার দেওয়া আছে, আকারটা তোমরা একটু দেখে নিও, আমার এই মুহূর্তে মনে পড়তেছে না। আচ্ছা, আরেকটা কথা বলি আমি তোমাদের। আচ্ছা, এটা পুরু হওয়ার কারণে স্থায়ী হয়েছে, রাইট? তাহলে বলো তো এগুলো স্বচ্ছ, তার মানে এগুলো কি পাতলা? পাতলা হলে এগুলো কি স্থায়ী আবরণ? এটা এই দুটো কিন্তু স্থায়ী আবরণ নয়, এটা মনে রাখতে হবে। তো আজকে এই পর্যন্ত। এখন আমি তোমাদের প্রশ্ন দিব, তোমরা প্রশ্নের উত্তর দিবা, তারপর লাইভ থেকে চলে যাবা। ব্যাঙ পরিণত অবস্থায় লেজ থাকে কিনা? না। ছোটবেলা যখন লার্ভা দশায় থাকে ব্যাঙ, তখন ব্যাঙাচিদের লেজ থাকে, বড় হলে লেজটা খসে পড়ে বা অদৃশ্য হয়ে যায়। ছবি উঠাইতেছ? ওকে, তাহনিক বলেছে, ফার্স্ট আনসার করেছে। আবিদা চান আজকে আমি মডিউলগুলো দিয়ে দিব, পিডিএফগুলো দিয়ে দিব। নটোকর্ড মানুষের ক্ষেত্রে সামনে থাকে নাকি পেছনে থাকে? নটো শব্দের অর্থই হচ্ছে পশ্চাৎ, পেছনে থাকে। বুঝতে পারছো? নটোকর্ডেরও আবার পেছনে থাকে হচ্ছে নার্ভ কর্ড। ওকে, ভেরি গুড। আমি বলে রাখি বইতে যা বলা আছে, সাইফন অর্থ হচ্ছে নল। এই নলের মাধ্যমে এরা পানি উচ্চারিত করে শরীর থেকে সবেগে, এই জন্য এদেরকে বলা হয় সাগর ফোয়ারা বা সি স্কোয়ার্ড। সি স্কোয়াডদের আরেক নাম কি? সি স্কোয়াডদের আরেক নাম হচ্ছে টিউনিকেটস। হোয়াট ইজ টিউনিকেটস? টিউনিক বা পাতলা আবরণ দ্বারা আবৃত থাকে, এই জন্য টিউনিকেট। টিউনিকেট দ্বারা যদি আবৃত থাকে এরা স্বচ্ছ হবে, রাইট? এবং টিউনিকেটটা কি স্থায়ী না অস্থায়ী? অস্থায়ী। তিনটা শ্রেণী আছে, তিনটা শ্রেণীর মধ্যে অ্যাসিডিয়াশিয়া বাদে থেলিয়াশিয়া এবং লার্ভেশিয়া এরা হচ্ছে টিউনিকেটস, রাইট? ওকে।
হিমালতন্ত্র কি? হিম মানে হচ্ছে রক্ত, তাহলে মনে রাখবা রক্ত সংবহনের পরিবর্তে এদের হিমালতন্ত্র থাকে। সহজ জিনিস, হিমালতন্ত্রের মাধ্যমে কি হয়? সিলোমিক রসগুলো চলাচল করে। টিউব ফিটের কাজ কি? নাম দেখে বোঝা যাচ্ছে ফিট, ফিট মানে হচ্ছে পা, তাহলে চলাচলে সাহায্য করে। যেহেতু এটার ভেতরে পানি যাতায়াত করে, তাহলে এটা একই সাথে খাদ্য এবং অক্সিজেন, পুষ্টি এগুলো পরিবহন করে। আশা করি সবাই বুঝতে পেরেছো। আজকের মডিউল আমি আজকে কিছুক্ষণের মধ্যে পোস্ট দিয়ে দিচ্ছি। আল্লাহ হাফিজ, সুস্থ থাকো, ভালো থাকো।